রিফাত নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে। নিলয় মাথা নিচু করে বসে আছে। সোহাগ, নোমান, ফারাদ, জাহিদ আর রকি হাবার মতো চেয়ে আছে সেদিকে। রিফাত সবাইকে হাবাক করে দিয়ে বলল, ভাই আপনি এখানে? রিফাতের কথায় নিলয় মুখ উঁচু করে তাকায়। রিফাত ভয়ে আরো চুপসে যায়, যেন নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। রিফাত ওর পেছনে থাকা চেয়ারটা টেনে নিলয়ের পেছনে রাখলো। কেউ কোনো প্রশ্ন করছে না, কি হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করছে। রিফাত নিলয়ের পেছনে চেয়ার রেখে হাঁটু মুড়ে মাথা নিচু করে বসলো। রিফাত বলল, ভাই আমাকে মাফ করে দেন, আপনি চেয়ারে বসেন। আমি জানি না আপনি এখানে, জানলে কখনো আপনার আশেপাশে যেতাম না। ওরা জানে না আপনি কে, জানলে ওরাও কখনো আপনার দিকে তাকানোর সাহস পেত না। আমাদেরকে মারবেন না প্লিজ। আরে ভাই, কি সমস্যা আপনার? এরকম একটা নাদান ছেলের কাছে আপনি মাপ চাচ্ছেন কেন? শালাকে একটা পাঞ্চ মারলে আর খুঁজে পাবে না কেউ, তার কাছে আপনি মাপ চাচ্ছেন? ওকে আমি। নোমান পুরো কথা শেষ করতে পারেনি। হঠাৎ করে সবাই শট করে দুটো গুলি চলার শব্দ শুনতে পেল। সবাই দেখে নোমান ছিটকে পড়েছে কিছুটা দূরে। 9 MS পিস্তলের দুটো গুলি কপালের ঠিক পয়েন্ট বরাবর চালানো হয়েছে। নোমানের কপাল থেকে রক্ত বের হওয়া শুরু করেছে। রকি লাফ দিয়ে উঠল। বাকি ছেলেরা সাথে সাথে রিফাতের মতো করে পেছনে যেয়ে বসে, যেমনটা বাহুবলী মুভির মধ্যে দেখা যায়, ঠিক যেন তেমন। তবে সেখানে থাকে বাহুবলী, আর এখানে আছে মাস্তান জগতের রাজা নিলয়, দাম মাস্তান কিলার। রকি ভয়ে নিলয়ের দিকে তাকাতেই পারছে না, আর বাকিরা মাথা নিচু করেই আছে। নিলয় চেয়ারে বসলো, এক হাত চেয়ারের এক পাশ দিয়ে রাখলো, ডান হাতে পিস্তল, পায়ের উপর পা তুলে দিল ও। মাস্তান জগতের ভয়ঙ্কর কিলার নিলয় বসে আছে। নিলয় সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়। রিফাত নিজে এসে আগুন জ্বালিয়ে দিল। নিলয় সিগারেট জ্বালিয়ে উপরের দিকে মুখ করে ধোঁয়া ছাড়তে থাকে। নিলয় সিগারেট টানতে টানতে বলে, একটাই দেশ, একটাই শহর, গোটা কয়েক লোক নিয়ে শুরু হয় তোদের রাজত্ব, কিন্তু আমার পুরো পৃথিবী, গোটা কয়েক শত শহর আর নিলয় একাই সামনে থেকে রাজত্ব করে সব কিছুতে। এখানে এসেছি আমার ইচ্ছেতে, যেতে হলে আমি নিজেই যাব। এই নিলয় কখনো অন্যের কথা শুনে না, এমনি সে নিজেই নিজের কথা শুনে চলে না। ভাই আমাদের মাফ করে দেন। নিলয় কখনো শত্রুদের বাঁচিয়ে রাখে না, কিন্তু তুই আমার শত্রু না, এজন্য তোকে মারবো না। তবে বিপির কাজটা ঠিকঠাকভাবে চালাবি, আর তোদের ছেলেদেরকে বলিস মানুষকে সম্মান দিতে। কিন্তু আমরা কেন তার কথা শুনবো? আমি না কিছুই বুঝতে পারছি না, এখানে হচ্ছেটা কি? রিফাত ভাই, আপনার কি হয়েছে? এই আবুল মার্কা ছেলের কাছে কিসের এত? জাহিদ পুরো কথা শেষ করতে পারলো না। হয়তো সে বলতে চেয়েছিল নিলয়ের মতো একটা ছেলের কাছে কেন এত ভয় নিয়ে কথা বলতে হবে, কিন্তু জাহিদকে পুরো কথা শেষ করার সুযোগ দিল না নিলয়। জাহিদের বুকে গুলি এসে লাগে। জাহিদ কিছুটা দূরে ছিটকে পড়ল। জাহিদের লাশ দেখে সবাই ভয়ে চুপসে গেল, আর কেউ কোনো কথা বলছে না। কথা বলার সাহস কারো হচ্ছে না। নিলয় বলল, আমি কে সেটা তোদের বস রিফাত ভালো করে জানে, তার থেকে সবাই শুনে নিস। আর হ্যাঁ, আজকের এই ঘটনা কিংবা এখন যা কিছু হয়েছে সবটা এই মুহূর্তে ভুলে যাবি। কেউ যদি এই ব্যাপারে ইসরাতেও বলে কিছু, তাহলে তাকে মেরে ফেলবো। শুনে রাখ সবাই, এই নিলয় একবার যা বলে ঠিক সেটাই করে। কথাগুলো বলেই নিলয় সেখান থেকে উঠে দাঁড়ালো। রিফাতের দিকে পিস্তল ফেলে দিয়ে সে ঘর থেকে বের হয়। রকি আর বসে না সেখানে, সেও দৌড়ে নিলয়ের পেছনে বের হতে থাকে। রিফাত বসা থেকে উঠে দাঁড়ায়। সোহাগ এসে ভয়ার্ত কণ্ঠে বলল, ভাই ওকে। নিলয়, ওর জন্যই আমি আজ এখানে। ও না থাকলে আমি এত দূরে আসতেই পারতাম না। প্রতি ক্ষমতাধর মানুষের পিছনে লিড দেওয়ার মতো কেউ না কেউ থাকে, আর সেটা হলো নিলয়। আমাকে লিড করে থাকে। তাহলে নিলয়কে লিড দেই? ওকে কেউ লিড দেয় না, ও একাই চলে। কাউকে কেয়ার করার সময় ওর নেই। নিজ হাতে পুরো জগৎ বানিয়েছে, সেখানে কেবল ওরই রাজত্ব চলে। ও যেমন শান্ত, তার থেকে বেশি ভয়ঙ্কর। তোরা অনেক বড় ভুল করেছিস, আজ হোক বা কাল ও তোদেরকে মারবেই। তাই যদি পারিস শহর ছেড়ে চলে যা। রিফাতের কথা শুনে ওরা দুজন আরো ভয় পায়। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে চলে গেল। ওদিকে রকি নিলয়ের পেছন পেছন হাঁটছে। রকি ভাবছে, নিলয় তাহলে সাধারণ কেউ না, সে মাস্তান জগতের রাজা। কিন্তু ও এই শহরে কি করছে? কেন এসেছে এখানে? শহরকে ধ্বংস করতে নাকি নিজের করে নিতে? কি চায় ও? রকি প্রশ্ন করার সাহস খুঁজে পাচ্ছে না।
নিলয় পকেটে হাত গুজে হেঁটে যাচ্ছে। নিলয় রাস্তার পাশে একটি পিলারের উপর বসল। পিলারের গায়ে অবস্থান লেখা কুমিল্লা 250 কিলোমিটার। রকি সামনে এসে দাঁড়ালো। শাঁসা করে গাড়ি চলে যাচ্ছে মেন রাস্তা দিয়ে। রকি আমতা আমতা করে প্রশ্ন করলো, আপনি তাহলে সাধারণ কেউ না? আমাকে তুই আপনি করে কেন বলছিস? আপনি তো সাধারণ কেউ না। অসাধারণ তো হতে চাই না। কেন এসেছিস তুই এখানে? জানতে হবে সময় মতো। এখন চল। আর শোন, কাউকে কিছুই বলবি না। এ ব্যাপারে নিশ্চিত থাক। ওরা দুজন হাঁটতে থাকে। কালো রাতের আধারে দুজন মানুষ অন্ধকারে মিলে যেতে থাকে। কেউ কারোর সাথে কথাই বলছে না। নিলয় পরের দিন ক্যাম্পাসে আসে। বই হাতে নিয়ে বসে আছে। পাশে মাহি বসা, ফুল হাতে ওর। নিলয় প্রশ্ন করে, মাহি, তোর পালিত মা বাবা তোকে আদর করে? পালিত বাবা একজন মাতাল, আমাকে দিয়েও কাজ করায়। মা যখন থাকে না, শয়তানটা আমার গায়েও হাত দেয়, জোর করতে চায় আমার ওপর। রাগ হয় তখন খুব, তাই না? ইচ্ছে করে ওকে মেরে ফেলি। আচ্ছা, তোর ইচ্ছে একদিন পূরণ হবে। থাক রে, উঠি এখন। নিলয় কথাটা বলে সেখান থেকে উঠে দাঁড়ালো। কিছু দূর এগিয়ে যেতেই সেখানে নেহা আসলো। নেহা নিলয়কে দেখে অবাক হয়, কারণ রিফাত এই অবধি যাদেরকে ধরে নিয়ে গেছে তারা কখনো আর বেঁচে ফিরে আসেনি। নেহা এ ব্যাপারে প্রশ্ন করতেই যাবে, কিন্তু সেখানে রকি চলে আসে। রকি তাড়াতাড়ি বলা শুরু করে, নেহা, তুমি হয়তো ভাবছো কিভাবে আমরা এখনো জীবিত আছি। রিফাতের পা জড়িয়ে অনেক করে কান্না করেছিলাম। সে বলেছে ওর হয়ে কাজ করতে, তাই প্রয়োজনে বাঁচিয়ে রাখবে আমাদের। লজ্জা করলো না? এত বড় হয়েও তোমরা একটা ছেলের কাছে কেঁদে কেটে মাপ চাইছো? ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিতে। যাই হোক, তুমি যাও, আমার নিলয়ের সাথে কথা আছে। ওকে, যাচ্ছি। রকি সেখান থেকে চলে যায়। নিলয় মুচকি হাসতে থাকে। রকির এমন আচরণ আর কথা নিলয় শুনে হাসছে, তবে নেহা এটাই সত্য বলে ধারণা করে নিয়েছে। রকি কিছু তো যে নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। নেহা নিলয়ের দিকে তাকিয়ে বলল, এটা ধরো, কি এটা? নোটস। আগামী সপ্তাহে তো এক্সাম, তাই তোমাকে দিচ্ছি। লাগবে না। মানে তুমি তো নতুন, জানোই না যে কেমন হবে এক্সাম। দরকার নাই, বললাম না। নিলয় ঝাড়ি দিয়ে কথাটা বলল। নেহার মুখের দিকে তাকিয়ে আছে নিলয়। নেহা ও নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়কে অবাক করে দিয়ে নেহা নিলয়ের হাত ধরে ঘাসের উপর বসালো। নিলয় কিছু বলার আগেই নেহা বলল, কে তুমি? তোমার বাসা কোথায়? এভাবে কেন কথা বলো? গম্ভীর কেন থাকো? এত ভাব নিয়ে চলো কেন? দেখতে খ্যাত, অথচ ভাবখানা দেখলে মনে হয় রাজকুমার। কে তুমি? নিলয় মুচকি হাসলো। নেহার এমন প্রশ্ন শুনে নিলয় কিছুটা অবাক হলেও হাসি দিয়ে নিজেকে সামলে নিল। তবে বোকা দৃষ্টিতে তাকিয়ে নিলয় প্রশ্ন করে, কেন জানতে চাও? কেন আমি কে? আমি জানতে চাই, কারণ আমি দেখেছি তুমি কারোর সাথে মিশো না, কারোর সাথে কথাও বলো না, শুধু রকির সাথে ছাড়া। তবে রকি যদি নিজ থেকে কথা বলে, তবেই তুমি ওর সাথে কথা বলো। তাই ভাবলাম। কি? আমি জানি মানুষ প্রেমে ছ্যাঁকা খেয়ে এমন হয়ে যায়, তাই ভাবলাম তুমি হয়তো ছ্যাঁকা খেয়েছো। নেহার দিকে তাকিয়ে নিলয় নিজেকে সামলাতে পারল না। জোরে জোরে হেসে উঠল ও। বেশ কিছু সময় ধরে হাসলো নিলয়, কিন্তু নেহাকে কিছুই না বলে সেখান থেকে উঠে চলে আসে। মনে মনে নিলয় বলে, কি বলে মেয়েটা? যাচ্ছে তাই? আমি নাকি প্রেমে একা খাবো? এটা কোন ধরনের কথা? নিলয় ক্লাসে এসে বসে। রকি আজ সামনের দিকে বসেছে। নিলয় খাতা আর কলম বের করে পড়াগুলো তৈরি করার চেষ্টা করলো। ঠিক তখনই নিলয় বুঝতে পারলো খেজনে ওর পাশে এসে দাঁড়িয়েছে। মুখ তুলে তাকাতেই দেখে নেহা দাঁড়িয়ে আছে, হাতে একটা কাগজ। রাগী মুখে নেহা নিলয়ের দিকে তাকাচ্ছে। নিলয় কি হয়েছে জানতে চাওয়ার আগেই নেহা বেশ ঝাড় দিয়ে জোর গলায় বলা শুরু করে, ছি নিলয়, তোমাকে আমি ভালো ছেলে বলে মনে করছি, আর তুমি কিনা সবার মতো আমাকে ভালোবাসি বলে দিলে। তোমার মতো খ্যাত ছেলে আর বেয়াদব ছেলে আর একটাও দেখি নেই। ভাবছিলাম তোমাকে হেল্প করব, তোমার সাথে তো ফ্রেন্ডশিপ করব, কিন্তু মানে কি? অনেক বেশি অবাক হয়ে বলল। কাগজে ভালোবাসি লিখে অবশেষে তোমার নাম দিয়ে আমাকে কাগজ ছুঁড়ে মেরে বলছো মানে কি? বেয়াদব একটা, মনে চাচ্ছে থাপ্পড় দিই। নিলয় আরও অবাক হয়। তাড়াতাড়ি নেহার হাত থেকেই কাগজটা কেড়ে নিল। কাগজে লেখা, নেহা, তোমাকে অনেক ভালোবাসি। তোমার নিলয় তোমাকে ভালোবাসবে অনেক বেশি। কাগজে এমন লেখা পড়ে
নিলয় নিজেই অবাক হয়। সে তো খাতা কলম বের করেছিল পড়া তৈরি করার জন্য, কিন্তু হঠাৎ করে নেহা এসে এমন কিছু বলবে তার জন্য নিলয় কেন? ক্লাসের সবাই প্রস্তুত ছিল না। রকি বোকার মতো তাকাচ্ছে। নিলয় ঘুরে তাকায়। নেহার পিছনে বসা কয়েকটা ছেলে মুচকি হাসছে। নিলয় বুঝে যায় কাগজটা তাদের মধ্যে কেউ একজন ছুঁড়ে মেরেছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, নেহার দিকে কাগজটা দিয়ে ভদ্রভাবে বলল, এই যে শুনুন, আমি কাগজ ছুঁড়ে মারিনি, আপনার পিছন থেকে কেউ একজন মেরেছে। ফাজলাম হচ্ছে। তোমার টেবিলে কাগজ কলম পড়ে আছে, লিখেছ তুমি, আর মারছে অন্য কেউ। শোনো, আজ মাফ করে দিলাম, নেক্সট টাইম এমন কিছু দেখলে তোমার খবর আছে। নেহা নিলয় কোনো কথা না শুনেই সেখান থেকে চলে গেল। নিলয় বেঞ্চের উপর একটা ছোট্ট করে ঘুষি দেয়। নিলয়ের মাথায় রাগ উঠিয়ে এসে চলে গেল। নিলয়ের মন চাচ্ছে ওর ব্যাগ থেকে এই পিস্তলটা বের করে পেছনে থাকা ছেলেগুলোর কপালে শাট করে গুলি করতে। এরপর নেহাকে মেরে সে চলে যাবে অন্যদিকে। কিন্তু পরক্ষণে ওর আব্বুর কথা মনে পড়ে। আব্বুর কথা মনে পড়তেই চুপ হয়ে বসে পড়ল বেঞ্চে। কিছুই ভালো লাগছে না ওর, তাই ক্লাস থেকে বের হয়ে চলে আসলো। আজ নিলয়ের আব্বুর মৃত্যুবার্ষিকী। মনে মনে তার আব্বুর শেষ কথা স্মরণ করার চেষ্টা করছে। ওর আব্বু তাকে বলেছিল, আমি জানি তুই রাগী, তাই রাগটাকে নিজের নিয়ন্ত্রণে রাখিস। মনে রাখিস, প্রকৃত বীর সেই যে তার রাগকে নিজের কন্ট্রোলে রাখতে পারে। কখনো হঠাৎ রাগ দেখাবি না, রাগ দেখানোটা খুব খারাপ। রাগের কারণ সব কিছু হারিয়ে যায়। মানুষকে ভালোবাসবি, তোর শত্রুকে সবসময় ভালোবাসা দেখাবি। আমাদের সবার নেতা মোহাম্মদ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেকে শত্রুদেরকে ভালোবাসিয়েছেন। ওনার দ্বারা কখনো কোনো মানুষ কষ্ট পায়নি। ওনার দেখানো পথ অনুসরণ করেছি। আর নিজের খেয়াল রাখিস। আরেকটা কথা, সব শত্রু কিন্তু বন্ধু না, আবার সব বন্ধু বন্ধু হয় না। মানুষকে চেনাটা বড্ড কঠিন। সহজে কাউকে চেনা চেষ্টা করবি না, এতে তুই নিজে পস্তাবি। ভালো থাকিস। নিলয় ক্যাম্পাস থেকে বের হয়। বাবার কথা ভাবতে ভাবতেই সে হেঁটে যাচ্ছে। কিছু দূর যেয়ে দেখে একটা গাড়ির পাশে মাহি ফুল হাতে নিয়ে পড়ে আছে। গাড়ি থেকে একটা ছেলে নেমে মাহির গালে কয়েকটা চড় দিতে শুরু করলো। নিলয় দৌড়ে সেদিকে যায়। মাহিকে ছেলেটা মারতে মারতে বলল, কুত্তার বাচ্চা, রাস্তার মেয়ে, তোর সাহস কী করে হয় ময়লা হাতে আমার দামি শুটে হাত লাগাতে? তোর হাত আমি কেটে ফেলবো। নিলয় যেয়ে মাহিকে সেখান থেকে টেনে তোলে। ছেলেটার দিকে তাকালো। কি ভাই, বাচ্চা মেয়েকে কেন মারছেন? হাল আর পো, তোকে কৈফত দিতে হবে। কে তুই, টোকাই নেতা নাকি? দেখতে তো সেটাই মনে হচ্ছে। এই টোকাইদের নেতা তুই? হালা, তুই আমার গায়ে হাত দিলি কেন? ছেলেটার কথা বলে নিলয়কে একটা ধাক্কা দেয়, কিন্তু নিলয় পড়ল না। সে কয়েক পা পিছিয়ে যায়। নিলয়ের দিকে ছেলেটা এগিয়ে আসে। নিলয় তাকে বাধা দিয়ে বলে, দেখুন ভাই, আপনি একটু বেশি রিয়েক্ট করছেন। একটা বাচ্চা মেয়ে ফুল বিক্রি করতে গিয়েছে, আপনি এভাবে তাকে মারবেন কেন? ওই, তোর সমস্যা কি? তোকে আমি এখানে মেরে ফেলবো, বুঝলি? চিনিস আমাকে? আপনার দামি কুটের অনেক দাম, তাই না? ওয়েট। নিলয় রাস্তার আশেপাশে তাকায়। কলার খোসা পড়ে আছে। নিলয় সেটা তুলে নিয়ে ছেলেটার কোটের উপর ছুঁড়ে মারল। অনেকটাই ময়লা লেগে গেছে। মাহি জোরে জোরে হাসে। ছেলেটা বলল, শালা, তুই জানিস না কত বড় ভুল করেছিস তুই? এই প্রিন্সকে চিনিস না শালা। পরে চিনলেও হবে। নিলয় কথাটা বলে মাহিকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রিন্স নামে ছেলেটা পকেট থেকে ফোন বের করলো। ওপাশ থেকে রিসিভ করতেই প্রিন্স বলে, এক কুত্তার বাচ্চা লুজার আমার সাথে মিসবিহেভ করেছে। ওর ছবি তুলে নিয়েছি। শালাকে খুঁজে বের করে তুলে নিয়ে আয়। কুত্তার বাচ্চাকে বুঝাবো আমি কি জিনিস। সাথে একটা বাচ্চা মেয়েও থাকবে। যেভাবে হোক, যখন খুশি ওকে তুলে নিয়ে আয়। ওকে বস, আপনি রিল্যাক্স করেন, ছবি পাঠিয়ে দেন। প্রিন্স ছবি পাঠিয়ে দিল। ট্রাফিক জ্যামে আটকা পড়েছিল প্রিন্স। জানলা খুলে বাইরে দেখতে যাবে, তখনই মাহি এসে ফুল নিয়ে। প্রিন্স প্রথমে গাড়ি দিয়ে ওঠে। মাহি আরও একবার ফুল দিতে যায়, কিন্তু প্রিন্স না শোনে। হাত দিয়ে ডাকে প্রিন্সকে। আর তখনই প্রিন্স গাড়ি থেকে নেমে মাহিকে মারা শুরু করে। এরপর পরের দিন নিলয় ভার্সিটিতে আসছে। ভার্সিটির মেইন গেটে দুটো কালো রঙের গাড়ি দাঁড়ানো আছে। অপরিচিত লোক, কারণ গায়ে কালো শার্ট, বাদামি জিন্স, ভেতরে সাদা টি শার্ট পরা। ভার্সিটির কোনো স্টুডেন্ট মনে হচ্ছে না ওদের। নিলয় একবার ওদের দিকে তাকালো। আগামীকাল এক্সাম, তাই তাড়াতাড়ি ভার্সিটিতে এসেছে ও।
এর আগে যখন এক্সাম হতো তখন মাস্তানি করে পাশ করতো নিলয়। জোর খাটিয়ে স্যারকে পিস্তল দেখিয়ে পরীক্ষা দিয়েছে, কিন্তু এখন সেটা করা যাবে না। নিলয় চাইলেও করতে পারবে না। নিলয় নিজের বেঞ্চে যেয়ে বসলো। সামনের বেঞ্চে তাকিয়ে দেখে নেহা আজও তাকিয়ে আছে ওর দিকে। নিলয় মনে মনে বলল, কি মেয়ের বাবা, অপমান করবে আবার দেখবেও। কালকে তো কত কথা শোনালো, সবার সামনেই কত অপমান করলো। নিলয়ের কথাগুলো সামনের দিকে তাকিয়ে ভাবছিল। তখনই লেকচারার স্যার রুমে আসলো। তিনি এসেই বললেন, কাল এক্সাম, সবাই ভালো করুক এটাই চাই। স্যার সবাই আর কই বলেন, ভালো তো একাই করে, একজন সে হলো নেহা। তা ঠিক, নেহার কাছ থেকে প্রথম কেউ নিতে পারবে না। সবসময় ক্লাসে যে কোনো এক্সাম টপ হয়েই থাকে। ওনাদের কথা নিলয় মনোযোগ দিয়ে নিশ্চুপ হয়ে শুনছিল, দর্শকের মতো। মনে মনে হাসছিল। নিলয় চাইলে মাস্তানি করে প্রথম স্থান কেন, কলেজটাকেও নিজের আয়ত্ত নিয়ে যেতে পারে, কিন্তু নিলয় সেটা করবে না। এখানে সে মাস্তানি করতে আসেনি। নিলয়ের নতুন শহরে আসার পেছনে বিশাল একটি কারণ ছিল, আর সেই কারণের পেছনে রয়েছে ওর বাবা। স্যার সবাইকে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিতে বললেন, বিশেষ করে নেহাকে। নেহাকে তিনি দাঁড় করালেন। নেহার দিকে তাকিয়ে স্যার প্রশ্ন করলেন, তোমার মনে সাধারণত দুটো রং রয়েছে, সেই দুটো রং কি কি আর কেন রয়েছে? দুটো রং না থাকলে কি কি হবে? স্যারের প্রশ্ন শুনে হইচই হয়ে থাকা ক্লাসরুমটা যেন সহসায় নীরবতায় ভর করছে। নেহার দিকে ক্লাসের সবাই তাকিয়ে আছে। প্রশ্নটা আসলে কেমন যেন বেশ জটিল শ্রেণী, কিন্তু নেহা হলো ক্লাসের প্রথম ছাত্রী। সে সবার থেকে একটু বেশি যেন ব্রিলিয়েন্ট। নেহা বলল, অ্যাকচুয়ালি আমি জানি না স্যার, তবে মানুষের মধ্যে রংধনু 7 রঙের থাকে, অবস্থা বুঝে রঙের পরিবর্তন হয়। কিন্তু রংধনুতে যে দুটো রং নেই তা মানুষের মনের মধ্যে থাকে। সেই দুটো রঙের বিশ্লেষণ চাই, কে বলতে পারবে? স্যার নিলয় বলবে। রকির কথা শুনে সবাই পেছনে ঘুরে তাকালো। নেহা কিছুটা রাগি চোখে তাকায়, কারণ সবসময় নিলয় এমন প্রশ্নের উত্তর দিয়ে থাকে। আর দিন দিন স্যারের পছন্দের ছাত্র হয়ে যাচ্ছে। স্যার নিলয়ের দিকে তাকায়। নিলয় বিরক্ত হয়ে রকির দিকে চেয়ে আছে, তবে বেশিক্ষণ সে তাকিয়ে থাকতে পারল না। স্যারের অনুমতি পেয়ে নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে বলা শুরু করলো, স্যার মানুষের মন দুটো রঙের, স্যার মানুষের রং দুটো রঙে আবদ্ধ। একটি হলো কালো, আরেকটি হলো সাদা। কালো রংটি মানুষকে নিকৃষ্টতা বোঝায়, আর সাদা রং এর মানুষদের ভালো বোঝায়। সমাজে অনেক বড় মাপের লোক আছে, তাদেরকে বাইরে থেকে যেন মনে হয় খুব ভালো, কিন্তু ভিতরে তারা একটা মিসকা শয়তান। তাই মানুষের মনে দুইটা রঙের আবির্ভাব দেখা যায়, যা রংধনুতে নেই। গুড, ভালোই বলেছো। যাই হোক, সবাই এক্সামের প্রিপারেশন নাও, দেখা হবে তাড়াতাড়ি। স্যার সেখান থেকে চলে গেলেন। নিলয় বাকি ক্লাস করলো না, সে চুপচাপ ক্লাস থেকে বের হয়ে গেল। পেছনে রকি দৌড়ে আসছে। নিলয়ের পাশে এসে দাঁড়িয়ে রকি হাঁপাতে হাঁপাতে বলে, নিলয় তুই এখানে কোথায় থাকিস? কোনো গোপন জায়গাতে? এখানে কেউ আমাকে চিনে না, তাই গোপন জায়গাতে থাকার কোনো মানে হয় না। আমার মেচে থাকবি? না, আমি একা থাকতে পছন্দ করি। আর কোথায় থাকি সেটা আমার নিজের ব্যক্তিগত জায়গা, সেখানে বাইরের কারো প্রবেশ নিষেধ। নিলয় তাড়াতাড়ি ক্যাম্পাস থেকে বেরিয়ে চলে আসে। নেহা আসে রকির পাশে দাঁড়ালো। রকির দিকে আগ্রহ সহিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু জানতে পারলে? না, ও কোথায় থাকে কে জানে। তোমার বন্ধু এত ভাব কেন? এরকমই কম কথা বলে, তবে কালকের কাজটা কিন্তু নিলয় করেনি। জানি, আমি অবশ্য সেটা পরে জেনেছিলাম। আচ্ছা আসি, দেখি ওই ক্ষেতটা কতদিন আমাকে পাত্তা না দিয়ে থাকতে পারি। আমিও দেখাবো নেহা কি জিনিস। নিলয় হাঁটছে রাস্তার এক পাশ দিয়ে। হঠাৎ একটা কালো গাড়ি নিলয়ের পাশে এসে থামলো। গাড়ির ভেতর থেকে একজন লোক চিৎকার দিয়ে নিলয়কে থামতে বলে। নিলয় দাঁড়িয়ে যায়। সেই লোকটা গাড়ি থেকে নামে, নিলয়ের সামনে আসলো। নিলয়ের দিকে তাকিয়ে বলল, তুমি নিলয়? আচ্ছা, ভার্সিটিতে নতুন? নিজের খেয়াল রেখো, হয়তো ভার্সিটিতে আর নাও আসতে পারো। যদি বেঁচে যাও তাহলে আজকের মধ্যে ভার্সিটি থেকে, মানে শহর থেকেই চলে যাও, না হলে বস তোমাকে মেরে ম্যান হলে ফেলে রাখবে। আমি বসকে বলবো তোমাকে খুঁজে পাওয়া যায়নি, চলে যাও। আচ্ছা। হাসছো কেন? ভালোভাবে আজ বলে গেলাম, এরপর সোজা তুলে নিয়ে যাব। লোকটা আবার গাড়িতে যেয়ে বসে। ড্রাইভারকে ইশারা করে গাড়ি স্টার্ট করার জন্য।
কয়েক সেকেন্ড পর গাড়ি স্টার্ট করে লোকটা সেখান থেকে চলে যায়। নিলয় সেখানে দাঁড়িয়ে মুচকি হাসতে থাকে। পকেট থেকে ছোট্ট একটা ফোন বের করলো ও। তারপর কাকা যেন ফোন দেয়। ফোনের ওপাশ থেকে ছেলেটা বলতে থাকে, ভাই চিন্তা নেই, কাজ হয়ে যাবে। ওকে। আর কোনো হেল্প লাগবে? না। ফোন কেটে দেয়। এরপর নিলয় পরদিন ভার্সিটিতে আসেনি। ভার্সিটির সামনে গত দুদিন দুটো কালো গাড়িতে থাকা ছেলেগুলো দাঁড়িয়ে নিলয়ের অপেক্ষা করছে। এরাই মূলত নিলয়কে মারতে এসেছে, বলা যায় তুলে নিয়ে যেতে এসেছে। কারণ এই ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো হলো প্রিন্সের লোক। নেহা ভার্সিটিতে এসে নিলয়কে খুঁজছে। কয়েকবার পিছনে তাকালেও নিলয়কে ক্লাস দেখেনি। ক্যাম্পাসের অনেক জায়গাতে খুঁজেছে নিলয়কে, কিন্তু নিলয় কোথাও নেই। রকির কাছে কয়েকবার জানতে চেয়েছে নেহা। নিলয়ের কোনো খবর রকিও দিতে পারেনি, যদিও রকি নিলয়কে আরও বেশি করে খুঁজেছে। কিন্তু নিলয়ের কোনো হদিস নেই। নিলয় কোথায়? এক্সামের দিন চলে আসলেও সবাই এক্সাম রুমে বসে আছে। খাতা দেওয়া প্রায় শেষ। নিলয় ভার্সিটির সামনে এসে দেখে ছেলেগুলো আজ নেই। দৌড়ে নিলয় এক্সাম রুমে প্রবেশ করলো। তবে পিছনের দরজা দিয়ে সে সবার পিছনের বেঞ্চেই বসলো। অপরিচিত এক টিচার এসে নিলয়ের প্রবেশপত্র চেক করে। খাতা দিয়ে তিনি নিলয়ের থেকে চলে যায়। নিলয় এক্সাম দিয়ে সবার আগে এক্সাম রুম থেকে বেরিয়ে যায়। নিলয় এক্সামের পরের দিন ক্লাসে এসেছে। সবাই যে যার মতো গল্প করছে। নিলয় চুপচাপ বসে ওর নিজের বাবার কথায় ভাবছে মা নামের খারাপ একজন মহিলার কথা, যে কিনা নিলয়ের স্যার রুমে প্রবেশ করলেন। হাতে একটা কাগজ, হয়তো সেটার রেজাল্ট কার্ড। উনি চেয়ারে বসে, তারপর সামনে তাকাতেই দেখে নিলয় মাথা নিচু করে বসে আছে। নিলয়কে একদিন ক্লাসে না দেখে উনি প্রশ্ন করলেন, তুমি গতদিন ক্লাসে আসলে না যে? একটু অসুস্থ ছিলাম। ওকে, এক্সাম হয়ে গেছে, তার রেজাল্ট আজকে দিচ্ছি। ওকে স্যার। এই সাপ্তাহিক এক্সামে প্রথম কে হয়েছে কেউ কি জানো? মানে বলো তো কে হতে পারে? আমি জানি স্যার, আর সে হলো নেহা। না, প্রথম হয়েছে নিলয় হাসান আর দ্বিতীয় হয়েছে নেহা। সবাই ঘুরে অবাক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো। নিলয় নিজের মতো করেই বসে আছে। নেহা আরও অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। সবাই কখনো ভাবিনি এমনটা হবে। সবাই জানে নেহার থেকে প্রথম কেউ হবে না, কিন্তু আজ যেন সব ভিন্ন। স্যার বলল, কংগ্রেস নিলয়। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে একটু মুচকি হাসলো। সবাই যখন বাহবা দিচ্ছে তখন নেহা তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয়ের কাছে ব্যাপারটা অসহ্য লাগছে খুব। ছেলেরা কিছু বললেই দোষ, আর মেয়েরা যে তাকিয়ে থাকে চিজ করে, তখন সেটা না কি আজব নীতি? স্যার নিলয়কে প্রশ্ন করলো, নিলয় তুমি নিশ্চিত সারা রাত পড়েছো? আচ্ছা, তোমার বাবা কি করেন? বেঁচে নেই স্যার। ও সরি, তোমার আম্মু কি করেন? মা নামের কথা শুনে নিলয়ের মাথায় রাগ উঠে গেল। বহু কষ্টেই নিজেকে সামলিয়ে চুপ করে থাকলো ও। পৃথিবীতে নিলয়ের সবচেয়ে ঘৃণিত শব্দ হলো মা বা নারী। সে মাকে সহ্য করতে পারে না। হাতের আঙ্গুলগুলো সে মুষ্টিবদ্ধ করতে নিল। বেঞ্চে আস্তে আস্তে ঘুষি দিতে থাকে। স্যার আবার জিজ্ঞাসা করলো, কি হলো বলো? বেঁচে নেই। তোমার আব্বু আম্মু দুজনেই বেঁচে নেই? সো স্যাড। সরি নিলয়, বাট তোমার পড়াশোনার খরচ কে চালায় তাহলে? আর ওনারা কিভাবে মারা গেলেন? স্যারের প্রশ্ন শুনে নিলয় স্যারের দিকে রাগি চোখে তাকায়, কারণ নিলয় কখনো তার রহস্য বলতে চায় না। আর স্যার বারবার একই প্রশ্ন করছে। তারপর নিলয় স্যারের মুখের দিকে তাকালো। স্যারের মুখটা দেখে কেমন যেন মায়া হলো। এসব প্রশ্ন নিলয়কে এই যাবৎ যারাই করেছে তাদেরকে রাগের বশে মেরে ফেলেছে নিলয়, কিন্তু আজ নিজেকে সামলাতে হচ্ছে তার। তবে সে কিভাবে বলবে স্যারকে? নিলয় তার পড়াশোনার খরচ নিজেই মাস্তানি করে চালায়। কিভাবে বলবে সে নিলয় নিজেই তার সৎ মাকে মেরে ফেলেছে নিজের হাতে? কিভাবে বলবে নিলয় সৎ মায়ের হাতে তার নিজের বাবা খুন হয়? তাই এসব প্রশ্ন যারা জানতে চায় তাদেরকে নিলয় মেরে ফেলে, কারণ এই প্রশ্নের কোনো উত্তর নিলয়ের কাছে নেই। নিলয় কিছুটা মন খারাপের প্রতিচ্ছবি নিজের মুখে এনে বলল, রোড অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যায়। সরি নিলয়, যাই হোক তুমি ভালো করে পড়াশোনা করো। পড়ার খরচ চালাতে সমস্যা হলে আমাকে বলতে পারো। নিলয় স্যারের কথা শুনে মনে মনে হেসে উঠল। নিলয়ের কাছে সত্যি হাস্যকর কথাটি। নিলয়ের যা টাকা আছে তাতে ভার্সিটির সবাইকে চালাতে পারবে। নিলয়ের কোনো টাকার প্রয়োজন নেই। ক্লাস শেষ করে বাইরে বের হলো সবাই। নিলয় দূরেই বসে আছে। রকি হেঁটে যাচ্ছে। নেহা দৌড়ে রকির কাছে আসলো। রকি প্রশ্ন করার আগেই নেহা বলল, আচ্ছা রকি, তোমাদেরকে রিফাতের লোকেরা তুলে নিয়ে যায়?
এরপর তোমরা ভার্সিটিতে ফিরে আসলে, কিন্তু তারপরে রিফাতের লোকেরা আর এলো না। তারা কোথায়? সোহাগ, নোমান, ফারাবি, জাহিদ, এরা সবাই কোথায়? এদেরকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না? আসলে একটা সত্য কথা বলবো তোমাকে, কাউকে বলবে না তো? না, বলো। কাউকে বলবো না। তোমাদেরকে যখন ওরা তুলে নিয়ে যায় মারার জন্য, মারবেই, ঠিক এমন সময় কালো কোট পরে মাথায় লম্বা টুপি ঝুলিয়ে আসে সেখানে রিফাতের দুজন লোক, নোমান আর জাহিদকে মেরে ফেলে। মানে কে উনি, আর ওদের কেন মারবে? লোকটা রিফাতের লোকদের মারার পরে বলে নিলয় নাকি ওকে একদিন অজান্তেই জীবন বাঁচিয়েছিল। নিলয় জানতো না লোকটা কি করতো, তবু একদিন নাকি রাস্তায় জীবন বাঁচিয়েছিল। তাই নিলয়ের উপর সব সময় লোকটা নজর রাখতো উপকার করার জন্য। লোকটা আসলে মাস্তান দলের নেতা, নিলয়কে জীবন বাঁচিয়েছে উপকার করে। রিফাতকে বলে নিলয়কে যেন কেউ আর বিরক্ত না করে, তাই রিফাত বা ওর লোক ক্যাম্পাসে আসে না। ও, সেজন্যই বলি ওদেরকে কেন খুঁজে পাচ্ছি না। আসি, আমার এখন কাজ আছে। রকি তাড়াতাড়ি নিলয়ের কাছে যায়, নিলয়কে সব কিছু খুলে বলল। নিলয় মুচকি হাসে, রাকিকে ইশারায় সেখান থেকে চলে যেতে বলল। কিছু সময় পর নেহা এসে নিলয়ের সামনে দাঁড়ালো। নিলয় ওর সৎ মায়ের সাথে ঘটনার জন্য মেয়েদেরকে ওর সহ্য হয় না। মনে হয় সবাই যেন ওর সৎ মায়ের মতোই, তাই তাদেরকে এড়িয়ে চলে। সরি নিলয়, কারণ আসলে ওই দিন তোমাকে অপমান করার জন্য। ওকে বাই। নিলয় আর কিছু না বলেই সেখান থেকে চলে আসে। নেহা পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিলয়ের চলে যাওয়া দেখছে। পৃথিবীর সব মেয়েরা একই রকম কিনা নিলয় তা জানে না, তবে মেয়েদের দেখলেই নিলয় সৎ মায়ের কথা মনে পড়ে যায়, তাই মাথাটা গরম হয়ে থাকে সবসময়। নিলয় ভার্সিটি থেকে বের হয়, ওর ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখে অর্কের নাম্বার। নিলয় রিসিভ করে ওপাশ থেকে এসে শুনতে পেল, ভাই সব কিছু রেডি, গাড়ি পাঠাবো? না, আমি নিজেই আসছি। ওকে ভাই, মালটা একটু বেশি লাফাচ্ছিল, মনে হচ্ছিল একদম শান্ত করে দিই। জালে ধরা পড়া মাছগুলোই এমনিতেই লাফাবে, অপেক্ষা কর, আসছি। নিলয় পকেটে ফোন গুজে রাখলো, তারপর সে হাঁটা শুরু করলো। বেশ কিছু দূর আসার পর একটি গাড়ি এসে থামে নিলয়ের সামনে। গাড়ির দরজা খুলে দেওয়া হয়। নিলয় গাড়িতে উঠে বসলো। সিয়াম বসে আছে। একটু যেতেই মাহিকে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয়, কারণ মাহিকে বলা হয়েছিল এখানে দাঁড়িয়ে থাকতে। মাহিকে গাড়িতে তুলে নিল ও। কিছু সময় গাড়ি চলার পর একটি বাড়ির সামনে এসে গাড়িটা থামে। বাড়িটা শিল্পপতি জাভেদ মির্জার বাড়ি। জাভেদ সাহেব হলো দেশের একজন বিশিষ্ট শিল্পপতি। ওনার ছেলে হলো প্রিন্স। নিলয় যে একদিন ভার্সিটিতে যায়নি, এই প্রিন্সের ব্যাপারে সব খোঁজ নিচ্ছিল। নিলয় গাড়ি থেকে নামে। প্রিন্স আর তার ছেলেগুলোকে ওর নিজের বাড়িতেই আটকে রেখেছে নিলয়ের লোক। অবশ্য জাভেদ সাহেব এসব ব্যাপারে কিছুই জানে না, কারণ উনি দেশের বাইরে আছে। নিলয় গাড়ি থেকে নেমে বাড়ির দিকে একবার তাকালো। সিয়ামকে ইশারা করে। সিয়াম কালো রঙের ড্রেস এনে দেয় নিলয়কে, সাথে একটা সিগারেটের প্যাকেট। নিলয় সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে নিল, তারপর বাড়ির মধ্যে এগিয়ে যায়। বাড়ির মধ্যে অর্ক আর মাসুম দাঁড়িয়ে আছে। ওদের সামনে প্রিন্স আর কয়েকটা ছেলেগুলোকে বাধা অবস্থায় দেখলো। সিকিউরিটি গার্ডগুলো ভয়ে একপাশে দাঁড়িয়ে আছে। নিলয় আসতেই মাসুম একটি চেয়ার এনে দেয় নিলয়ের কাছে। নিলয় নিয়ে প্রিন্সের সামনে এসে বসলো। প্রিন্সের দিকে তাকিয়ে বলল, কি ব্রো, চেনা যায় আমাকে? মনে আছে এই মেয়েটা ফুল বিক্রি করার সময় তুই মারছিলি? মাহি, যা, তুই নিজেই ওর মুখ থেকে টেপটা খুলে দে। শালা, তোর সাহস কি করে হয় আমার ওই বাড়িতে আমাকে আটকে রেখেছিস? ইটস নিলয় পাওয়ার ব্রো। নিলয় যা একবার ভাবে তা সে করেই ছাড়ে। পৃথিবীর কোনো শক্তি, এমনকি নিলয় নিজেই তা বদলাতে পারে না। আমাকে তুলে আনার জন্য ওই চাঁদকে পাঠিয়েছিলি না? তুই বলছিলি পালিয়ে যেতে। পালিয়েছি, তবে তোদের এলাকাতেই এসে বসলাম। কে তুই? কোটি টাকার প্রশ্ন, তবে আফসোস আমি কে তা জানার পর বেঁচে থাকবি না। সাহস থাকলে আমার হাত খুলে দে। চুপ শালা, তোমার সাহস পিছন দিয়ে ভরে দেব। ভাই তুমি তোমার কাজে লেগে যাও,
আমরা দেখছি। ওকে, কাজ শেষ করে মেসেজ করিস, আমি গেলাম। নিলয় মাহিকে নিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসলো। নিলয় জানে এখন প্রিন্সদের কি হবে, সোজা উপরে চলে যাবে। কিন্তু নিলয় কাউকে তো মারতে চায় না। সে সবসময় ঝামেলা থেকে নিজেকে আড়াল করতে চেয়েছে, কিন্তু কাকতালীয়ভাবে সব ঝামেলায় যেন ওর কাছে এসে তাকেই বিরক্ত করছে। ওর বাবার জন্য সে এসেছে, কিন্তু বারবার ঝামেলাতে আটকে যাচ্ছে। পরের দিন নিলয় ভার্সিটিতে আসে। চারপাশের পত্রিকাতে দেখে বিশিষ্ট ব্যবসায়ী জাভেদ সাহেবের ছেলে প্রিন্স ও তার দলের লোকেরা নিজের বাড়িতেই আত্মহত্যা করেছে। ফ্যানের সাথে লাশের ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সবাই। ফ্যানের সাথে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সবাই। পত্রিকাটি অনেকেই পড়েছে। নিলয় মুচকি হাসল নিউজটার ব্যাপারে জেনে। মাস্তানের জগতে নিলয়ের উপর আসলেই কেউ নেই। মাস্তানের জগতে নিলয়ের উপর আসলেই কেউ নেই। নিজের মনে কথা বলতে বলতে সে ক্লাসে প্রবেশ করে। প্রতিদিনের মতো নেহা চুপিসারে নিলয়কে দেখে। নিলয় সেসব পাত্তা দেয় না। নিলয় ক্লাসে স্যার আসার অপেক্ষা করছে। কিছু সময় পর স্যার আসলেন। উনি প্রশ্ন করলেন, ধর্ষণের জন্য দায়ী নারীদের পোশাক নাকি ছেলেরা নিজেই? ক্লাসে বসে আছে সবাই। লেকচারার স্যার রোজ কেমন পড়ানো শেষে উদ্ভট প্রশ্ন করেন। হাজর তার ব্যতিক্রম হয়নি। তবে প্রশ্ন শুনে সবাই চুপসে গেল। সবার ধারণা এমন প্রশ্নের উত্তর নেহাই দিবে, কারণ সে তো প্রথম ক্লাসে। নেহা বলো, ধর্ষণের জন্য কাকে দায়ী করবে তুমি? আসলে স্যার, ধর্ষণের জন্য মূলত ছেলেরাই দায়ী। কেন? কারণ ছেলেদের মন খুব নিকৃষ্ট হয়। ওরা মেয়েদেরকে যেমন নির্যাতন করে, তেমনি যা ইচ্ছে তাই করায়। আপনি কি দর্শন হয়েছেন নাকি, বা এমন নির্যাতনের শিকার হয়েছেন? নেহার কথা শুনে নিলয়ের বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয়ের মাথায় রাগ উঠে যায়। এমন করে ছেলেদের দোষ দিতে পারে না ও। তাই এবার নিজে থেকেই উঠে দাঁড়িয়ে কথাটি জোরে বলল। সবাই নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, এমনকি স্যারও হতভম্ব হয়ে চেয়ে আছে। নিলয় বলে, আসলে নেহার ধারণা ভুল স্যার। কারো মন কখনোই নিকৃষ্ট হয় না, নিকৃষ্ট করা হয়। নিকৃষ্ট হয় সমাজের কিছু বেশি বোঝা মানুষদের কারণে। তারা দোষিতার দিকে আঙুল তুলে, কিন্তু একবারও ভাবে না তার পরিবারের সাথে যদি এমন হতো। আর দর্শকের জন্য ছেলে মেয়ে উভয় দায়ী, কারণ আমাদের মনটা ঠিক তখনই নিকৃষ্ট পর্যায়ে থাকে। ফ্যাশনের নামে আমরা মেয়েরা ছেলেদের শার্ট প্যান্ট পরি, কিন্তু একবার ভাবি না এসব করলে তার দিকে কারা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা মুসলিম তার নামে বোরকা পরি টাইট করে, কিন্তু একবারও ভাবি না এই পোশাকে তার বাহ্যিক সৌন্দর্য কেমন পর্যায়ে যাবে। আমরা ছেলেরা সমাজে বাস করি, কিন্তু একবারও ভাবি না এই সমাজেই দর্শন হয়। তারা পাহাড় মোড়ে রাস্তায় দিনরাত বোর্ড করে বেড়াবে। এখন তাদের সামনে যদি এমন পোশাক পরে কেউ যায়, নিশ্চয়ই সেই ছেলেদের মনটা আরো নিকৃষ্ট হবে। ফলে যা হবার তাই হবে। আমরা ছেলেরা নিজের ধর্মের কথা ভুলে রাস্তায় আড্ডা মেরে বেড়াই। যদি আমরা সৃষ্টিকর্তার ভয়ে পরপারের জন্য ভালো কাজ করি, নামাজ পড়ি, তাহলে এমন দর্শক আর হবে না সমাজে। এমন বাজে ছেলে আর হবে না সমাজে। শালীনতা বজায় রেখে পোশাক পরি, তাহলে হবে না এই সমাজে কেউ দর্শিতা। ক্লাসের সবাই একসাথে বলে ওঠে, বাহ। নিলয়ের কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের মনে পড়ল সেও তো এই সমাজেরই একজন খারাপ ছেলে, যার হাতে খুন হয়েছে কত মানুষ। তবে নিলয় সেটার থেকে বের হতেই এখানে এসেছে। ভালো মানুষ হওয়ার চেষ্টাতে আছে সে। আগের মতো মাস্তানি করে বেড়ায় না নিলয়। ক্লাস শেষ হয়, সবাই এক এক করে ক্লাস থেকে চলে গেল। নিলয় আজ সবার শেষে বের হলো। কারো সাথেই কথা বলছে না। যদিও কথা তেমন বলে না, তবে আজ ওর মন অনেক খারাপ। মাস্তান জগৎটা খুব নিকৃষ্ট। এখানে কেবল ক্ষমতা আর লড়াই চলে। ক্ষমতা দিয়ে সব কিছু আদায় করা যায়। মানুষকে ভয় পেয়ে থাকে। নিলয় এসব চিন্তা করতে করতে ক্যাম্পাসে আসে। মোটামুটি আজ ক্যাম্পাস ফাঁকায় পড়ে আছে। নিলয় ক্যাম্পাস থেকে বের হলো। একটু দূরে আসতেই নিলয় দেখতে পায় কয়েকটা ছেলে নেহাকে টিজ করছে। নিলয় সেদিকে এগিয়ে গেল। সামনে যেয়েই নিলয় বলল, এখানে কি হচ্ছে? সরি ভাই, আপনি এখানে জানতাম না, ভুল হয়ে গেছে। ছেলে তাড়াতাড়ি এই কথা শেষ করে সেখান থেকে দৌড়ে চলে যায়। নিলয় কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখানে তো ওর কাউকে চেনার কথা না, কিন্তু
কিন্তু নিলয়ের থেকে নেহার সবচেয়ে বেশি অবাক হয়েছে। নেহার সাথে সাথেই প্রশ্ন করলো, কে তুমি? আমাকে দেখে ওরা এভাবে পালালো কেন? মানুষ। সে তো বুঝলাম, কিন্তু ওরা তোমাকে দেখে ভয়ে চলে গেল কেন? আমি কি জানি? আমাকে ওরা ভাই বলল। কে তুমি, সত্যি করে বলো। নেহার দিকে রাগী চোখ নিয়ে তাকালো নিলয়। নেহা নিলয়ের এমন তাকানো দেখে চুপ হয়ে গেল। নিলয় আর কিছু না বলেই সেখান থেকে সোজা হেঁটে চলে আসলো। নিলয় হাঁটছে আর ভাবছে, ওরা কিভাবে চিনলো আমায়? তাহলে কি এখানেও আমার থাকা হবে না? আমি তো মাঝখানে ছেড়ে দেওয়ার জন্যই আগে সব কিছু ছেড়ে চলে এসেছি এখানে, কিন্তু ওরা আমাকে ঠিকই চিনলো। বলো না তুমি কে, আর তুমি স্যারের এমন প্রশ্নের উত্তর কোথা থেকে পাও? পরের দিন নিলয় ভার্সিটিতে আসলো। ক্যাম্পাসে বসে পুরোনো কিছু কথা ভাবছে ও। তখনই নেহা এসে উপরের কথাটি বলল। নেহার প্রশ্ন শুনে নিলয় কিছুটা বিরক্ত হয়, ভ্রু কুচকে তাকায় নেহার দিকে। কিন্তু নেহা এসব পাত্তা না দিয়ে নিলয়কে আবারও প্রশ্ন করলো, কি হলো, চুপ কেন? কে তুমি আর কোথা থেকে এসেছো? কেন জানতে ইচ্ছে করছে। আমি তো ক্ষেত, আর জানারই বা কি দরকার? বলো না প্লিজ। নিলয় কিছু না বলেই সেখান থেকে উঠেই চলে আসে। মেয়েদের নিলয়ের একটু সহ্য হয় না। মেয়েদের দেখলে ওর সৎ মায়ের কথা মনে পড়ে যায়। তখনই নিলয়ের মনে হয় খুন করে দিতে। নিলয় মনে মনে বলল, আমি তো মাস্তানি করতে চাইনি। এই সমাজের মধ্যে ব্রাশকৃত মানুষের মুখোশ পরা কিছু লোক ও সৎ মায়ের জন্য আজ আমি মাস্তান। আমারও তো ইচ্ছে ছিল সবার মতো করে বাঁচতে। এখানে এসেছি আজ 3 সপ্তাহ হলো, কিন্তু সবাইকে আপন লাগছে। নিলয় ক্লাসে এসে বেঞ্চে মাথা রেখে শুয়ে আছে। নেহা আজকেও নিলয়ের দিকে তাকিয়ে আছে। তবে আজকে তাকানোর মাঝেই নিলয় অন্যরকম কিছু দেখতে পাচ্ছে। প্রতিদিনে সেই তাকানোর মধ্যে আলাদা একটা আকর্ষণ ছিল, কিন্তু নেহার আজকে তাকানোর মাঝে সন্দেহের প্রতিমা দেখতে পায় নিলয়। দেখি নেহা আমার দিকে তাকিয়ে আছে। নিলয় কি তাহলে ধরা পড়তে যাচ্ছে? কিন্তু না, নিলয় কখনো এটা হতেই দেবে না। নিলয় বেঞ্চে মাথা রেখে শুয়ে আছে। কিছুই ভালো লাগছে না ওর। কেমন যেন সব গোলমেলে লাগছে। খুব বেশি পরিমাণে ওর বাবার কথা মনে পড়ছে। আবার কখনো কখনো মনে হচ্ছে এখানে সব কিছু কত আপন। হয়তো ঝড় আসার আগে যেমন প্রকৃতি ঠান্ডা থাকে, ঠিক যেন বিপদের সময় সব কিছু আপন মনে হচ্ছে। স্যার ক্লাসে আসলেন, সবার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বলো তো ভালোবাসা কি? স্যার, ভালোবাসা হলো একটা অনুভূতি যা মনের মাঝে বিস্তার করে। আর কেউ বলবে? স্যার, ভালোবাসা হলো এক প্রকার ফিলিংস। মনে ভালোবাসা বোঝা যায় কারোর প্রতি আকৃষ্ট হওয়ার পর। আর কেউ বলবে কি? ক্লাসে সবাই যে যার মতো উত্তর দিতে লাগলো। সবার থেকে বিভিন্ন রকম উত্তর জানতে জানতে নিলয়ের কাছে আসলেন। নিলয়কে তিনি প্রশ্ন করলেন, কি ব্যাপার নিলয়, তুমি কিছু বলছো না কেন? স্যার, আপনি কেন এই প্রশ্ন জানতে চাচ্ছেন? পরে বলছি, আগে বলো। স্যার, আসল কথা হলো ভালোবাসা বলে কিছুই নেই। যে যেমন করে দেখবে ভালোবাসাটা ঠিক সেটাই ভালোবাসা। আমরা যে এত কিছু করি ভালোবাসার জন্য, এত মারামারি করি কারোর জন্য বা ভালোবাসা পাওয়ার জন্য, আবার সুসাইডও করি ভালোবাসার জন্য, মূলত এসব কিছুই ভালোবাসা না। আসল কথা হলো ভালোবাসা বলে কিছু হয় না। এটা একটি মুখ স্বার্থের দান। স্বার্থ ছাড়া আমরা যেমন কাজ করি না, তেমন স্বার্থ ছাড়া ভালোবাসাটাও হয় না। একটা ছেলে বা মেয়ে একে অপরকে ভালোবাসে, সেটা একটা মোহ ও স্বার্থপরতা। আপনি কেন মেয়েকে ভালোবাসুন, আপনি কোনো মেয়েকে ভালোবাসুন, কয়েক বছর রিলেশন থাকুন, এরপর ছেড়ে আসবেন, দেখবেন কয়েক মাস পরেই সব ঠিক। আবার ভালোবাসার জন্য সুসাইড করছে, তাকে সেখান থেকে ফিরিয়ে আনুন, দেখবেন কয়েকদিন পরে সে বলছে, কেন যে সুসাইড করতে গেছিলাম। আসলে স্যার, ভালোবাসা বলতে পরিবারের মা বাবার ভালোবাসাই বোঝায়। তারা একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসতে জানে। তাছাড়া বাইরের কেউই কখনো স্বার্থ ছাড়া ভালোবাসবে না। কথাগুলো শেষ করে নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। সবার দিকে তাকিয়ে নিল ও। নিলয় একবার স্যারের দিকে তাকালো। স্যারের চোখে হালকা পানি, বোঝাই যাচ্ছে স্যার কাছে। নিলয় আস্তে গলায় উত্তেজিত কণ্ঠে বলল, আরে স্যার, আপনি কাঁদছেন কেন? কি বলবো বাবা, আজ আমার ছেলে আমাকে অপমান করে তার বউকে নিয়ে সে চলে গেছে আলাদা। কিন্তু আমি সেটার জন্য কাঁদছি এটা ভেবে
আমার ছেলেটা ভালো থাকবে তো? কত কষ্ট করে ছেলেটাকে বড় করলাম, পড়াশোনা করালাম, নিজে ভালো কিছু না করে ওর ভালোর জন্য কত কিছুই না করলাম। অথচ আজ বউ পেয়ে আজ বউয়ের কথা শুনে আমাকে বলে, বাবা তোমার ইচ্ছে মতো থাকো তো, আমার বউকে নিয়ে আমি আলাদা থাকবো। বুড়ো বয়সে এত আহ্লাদ ভালো লাগে না, কোনো আহ্লাদ করিনি। বৌমাকে বলেছিলাম ওর হাতের কষা মাংস রেখে রেঁধে খাওয়াতে, আর তাতেই আমাকে অনেক কথা শোনায়। স্যারের কথাগুলো শুনে নিলয় নিজেই নীরবে কেঁদে উঠল। মানুষ বড়ই বিচিত্র, তার উপরে মানুষের চরিত্রগুলো হয়ে থাকে আরও বেশি ভয়ঙ্কর। নীলয়ের এখন ইচ্ছে করছে স্যারের ছেলেকে যে খুন করতে, কিন্তু কতজনকে এমন করে মারবে সে? এমন ঘটনা তো এই বর্তমান সমাজে অহরহ ঘটেই চলেছে। হঠাৎ করে নিলয় তার আব্বুর কথা মনে পড়লো। আব্বুই নীলকে ভালোবাসতো খুব বেশি, কিন্তু সেই ভালোবাসা নিয়ে বেশি দিন থাকা আর হলো কই। সৎমা নামক এক মহিলার হাতে ওর বাবা খুন হয়। পুরোনো কিছু কথা মনে পড়তেই ডুকরে কেঁদে উঠল নিলয়। ক্লাস শেষ করে বাইরে আসলো রকি আর নিলয়। একসাথে দুজনে বসে আছে ক্যাম্পাসের মধ্যে, ঘাসের উপর বসলো ওরা। তখনই নেহা আসলো নিলয়ের কাছে। নিলয়ের দিকে কিছুটা প্রফুল্লতার দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, নিলয়, তোমাকে আমি ভালোবাসি। কি? রকি, তুমি এখান থেকে যাও, নিলয়ের সাথে কথা আছে। নিলয়, শুনতে পাওনি কি বললাম? তোমাকে ভালোবাসি। হাসছো কেন? এমনি তা কেন ভালোবাসবো? আমি তো বেয়াদব ছেলে, খ্যাত একটা। আগে ছিলা, এখন নেই। আর কেন ভালোবাসি জানি না, তবে মনে হয় তোমাকে আমার চাই। আমার ভালোবাসা, বেয়াদব খ্যাত এসব দেখে হয়নি। নিলয় কিছু না বলেই সেখান থেকে চলে আসে নেহার কাছ থেকে। নীলের রাগে কেমন যেন সব বিরক্ত লাগছে। ওর মনে হচ্ছে নেহার কানে দুইটা থাপ্পড় দিতে পারলে ভালো লাগতো, কিন্তু সেটা নিলয় করলো না। বাইরে বের হলো, হাঁটছে তার মতো করে। কিছু দূর আসার পর নিলয় দেখে কেউ একজন কালো বড় কোট পরে তাকে ফলো করছে। ব্যাপারটা কেমন যেন রহস্যজনক, কিন্তু নিলয় সে ব্যাপারে কিছু না ভেবেই চলে যায় সেখান থেকে। পরের দিন যথাসময়ে ও ভার্সিটিতে আসার জন্য বের হলো। কিছু দূর আসার পর বুঝতে পারে কালকে সেই রহস্যময় ব্যক্তি নিলয়কে ফলো করছে। নিলয় যতবার পিছনে তাকিয়েছে, লোকটা অন্যদিকে চলে যাচ্ছে। ভার্সিটিতে আসার সামনে রাস্তায় লোকটা দাঁড়িয়ে আছে। লোকটা নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় আবারও লোকটার দিকে তাকালো। লোকটার দিকে তাকাতেই সে হন করে হেঁটে চলে যাওয়া শুরু করলো। নিলয় কিছু না ভেবেই ভার্সিটিতে প্রবেশ করলো। কিছু দূর আসতেই সামনে নেহা এসে দাঁড়ালো। কিছু বোঝার আগেই নেহা প্রশ্ন করলো, নিলয়, বলো না তুমি কে? কেন রোজ রোজ একই রকম প্রশ্ন? ভালোবাসি তো, তাই। এসব ডঙের কথা আমাকে বলবে না দয়া করে। আমি ভালোবাসাতে বিশ্বাস করি না। জীবনে কয়টা ছ্যাঁকা খেয়েছো শুনি তো? এত তাড়াতাড়ি ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে? আজাইরা কথা রাখো আর আমাকে প্রপোজ করো। বললাম না আমি ভালোবাসাতে বিশ্বাস করি না। তাই? কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি ভালোবাসাতে বিশ্বাস করো আর ভালোবাসা পেতে চাও, আর আমি তোমাকে ভালোবাসতে বাধ্য করব। হাসছো? এই সত্যটা হতে যাচ্ছে, রেডি থাকো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নেহা চলে গেল নিলয়ের সামনে থেকে। নিলয় এসব পাত্তা না দিয়ে ক্লাসের দিকে চলে যায়। এবার শেষ বেঞ্চে এসে বসলো। সবার শেষ বেঞ্চে এসে বসলো। কোনো দিক না তাকিয়ে বেঞ্চে মাথা রাখলো। হাজানার লোকটার কথা ভাবছে নিলয়। নিলয়ের ব্যাগের মধ্যে হাত ঢোকালো। পিস্তলটা আছে কিনা সেটা চেক করে নিল। ও সেটা ওভাবেই আছে যেভাবে রেখেছিল। কিন্তু লোকটা কি? লোকটার জন্য কি নিলয়ের এই শহরটা ছাড়তে হবে? কিন্তু নিলয় তো ভালো হতে যাচ্ছে, সে কি পারবে না? খোঁজ নিতে হবে এই লোকটার ব্যাপারে। নিলয়ের চিন্তা বেড়ে চলেছে। এখানে আসার পর কোনো না কোনো ঝামেলা লেগেই আছে ওর, যেটা থেকে বের হতে পারলে ও আরেকটাও চলে আসছে। নিলয় ক্লাস করলো না। ক্লাস থেকে বেরিয়ে সোজা বাইরে চলে আসলো। ফোন বের করলো পকেট থেকে। অর্কের নাম্বারে ফোন দিল ও। রিং হতেই রিসিভ হলো। অর্ক, কতগুলো ছেলে ম্যানেজ কর, ডাকাতে নিয়ে আয় তাদেরকে। হয়তো একটা লোককে মার্ডার করতে হবে, তোরা করে দিস। কিন্তু
শহরের একটা লোকও যেন না জানতে পারে কাজটা আমার কথাতে হয়েছে। শব্দ বেশি হয়ে মারবি। ঠিক আছে ভাই। গুড। যেন আমি লোকটার কোনো অস্তিত্ব না খুঁজে পাই। নিলয় ফোন কেটে দিল। কথা শেষ করে পেছনে ঘুরতেই দেখে নেহা দাঁড়িয়ে আছে। নিলয় লাফ দিয়ে উঠল। নেহা কী সব শুনে ফেললো। নেহার দিকে নিলয় কিছুটা ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় কিছুটা ভয় দূর করে প্রশ্ন করলো, তুমি এখানে কেন? কখন আসছো? কে কার অস্তিত্ব খুঁজে পাবে না শুনি? মানে আমি এতটুকুই শুনেছি। নিলয় আর কিছু বলল না। তাড়াতাড়ি নেহার থেকে চলে আসলো। ক্লাসে এসে বসলো ও। নেহা ও নিলয়ের পেছন পেছন আসলো ক্লাসে। নেহা নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিলয় এই প্রথমবার ভয় পেয়েছে। তারপর প্রথম আলো পত্রিকায় একটা লেখা প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা, ঢাকা ভার্সিটির অদূরে চিপাগুলির মধ্যে একজন মুখোশ পরিহিত লোকের লাশ পাওয়া গেছে। গ্যাং মার্ডার সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু কে বা কারা করেছে তার কোনো হদিস নেই, আর না কোনো প্রমাণ রেখেছে। যিনি খুন হয়েছে তার পরিচয় এখনও জানা যায়নি। নিলয় পত্রিকাটা পড়ে, কাগজটা মুড়িয়ে রাস্তার ডাস্টবিনে ফেলে দিল। হরক, সিয়াম আর মাসুর কখন যে কাজটা করলো নিলয় তার কিছুই জানে না। ছেলেগুলো একটু বেশি কাজের। নিলয়ের এর জন্য ওদেরকে খুব বেশি ভালো লাগে। ছেলেগুলোকে যেভাবে বলা হয় ঠিক সেভাবেই সব করে। গতরাতে সেই লোকটাকে মার্ডার করা হয়েছে, তবে নিলয়ের কেমন যেন অনুশোচনা হচ্ছে মনের মধ্যে। নিলয়ের কথা মতো মার্ডার হয়েছে, নিলয় আবারও সেই কাজে জড়িয়ে যাচ্ছে। কিন্তু নিলয় তো ভালো হতে চাচ্ছে। কথায় আছে, মানুষ যা চায় তা পায় না। নিলয় একা একা শহীদ মিনারের সিঁড়িতে বসে কথাগুলো ভাবছে। হঠাৎ করে নেহা সেখানে আসলো। নিলয় শুনতে পেল, এই যে নিলয় সাহেব, আপনার ফোন নাম্বারটা দেন তো। মানে নাম্বার কেন? বারে, নাম্বার না দিলে কথা বলবো কিভাবে তোমার সাথে? তোমাকে তো ভালোবাসি আমি। ভালো। নিলয় কথাটি বলে যখনই উঠতে যাবে তখনই নেহা নিলয়ের হাত ধরল। টান দিয়ে নিলয়কে পাশে বসালো সে। নিলয় অবাক হয়ে তাকায় নেহার দিকে। নেহা একটু রাগী গলায় বলল, আচ্ছা, তুমি এমন গোমরা মুখ কেন? কখনো ভালো করে কথা বলনি কেন? কি হয়েছে তোমার? এমন কেন তুমি? হাত ছাড়ো। আগে বলো, তোমার সমস্যাটা কোথায়? তুমি সবাইকে এমন এড়িয়ে চলো কেন? কি প্রবলেম কি? প্রবলেম হলো আমি মেয়েদের সহ্য করতে পারি না। তার মানে ছ্যাঁকা খাইছো? ওরে ব্যাপার না, আমি তো আছি তোমাকে ভালোবাসার জন্য, সব ঠিক করে দেব। চুপ। আমি জীবনে মেয়েদের সহ্য করতে পারলাম না আর ছ্যাঁকা খাইছি, তাই না? যাও যাও তো আমার কাছ থেকে। তাহলে বলো তুমি এমন কেন, আর কেন সহ্য করতে পারো না? কাহিনীটা সব খুলে বলো আমাকে এক্ষুনি। নিলয় আর কিছু না বলে ওর হাতটা ছাড়িয়ে নিল নেহার থেকে। তারপর সেখান থেকে চলে আসে খুব দ্রুত, কারণ আরেকটু সময় থাকলে হয়তো নিলয় রাগটা কন্ট্রোল করতে পারতো না। তখন খারাপ কিছু হয়ে যেত। ক্লাসে এসে সেই বেঞ্চটিতে চুপচাপ বসলো নিলয়। একটু পরেই স্যার আসলো। স্যার এসে স্যারের মতো পড়ানো শুরু করে, কিন্তু সেদিকে আজ নিলয়ের মন নেই। পড়ার প্রতি মনটা নেহারও নেই। মেয়েটা সেই তখন থেকেই তাকিয়ে আছে নিলয়ের দিকে, যা নিলয়ের কাছে যথেষ্ট বিরক্তিকর লাগছে। স্যার নিলয়ের দিকে তাকায়। অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে নিলয় প্রশ্ন করলো, কি ব্যাপার নিলয়, এমন করে বসে আছো কেন? না মানে কিছু না স্যার। কি হয়েছে বলো? কিছু না স্যার, আব্বুর কথা মনে পড়ে গেল তো তাই। ও। স্যার নিলয়ের কাছে আসলো। নিলয়ের দিকে তাকিয়ে রইলেন কিছু সময়। তিনি কোনো কথা না বলে সামনের দিকে চলে গেলেন। সামনে যেয়ে আবারও উদ্ভট প্রশ্ন শুরু করলেন, আচ্ছা বলো তো, মানুষ সুখটাকে নিজের জীবনে পেলে সেটা ছাড়তে চায় না, আবার দুঃখ আসলে আমরা সেখান থেকে বের হওয়ার যুদ্ধে লিপ্ত হই। এটা কেন করি? সুখ কেন চাই আমরা বারবার? দুঃখটাকে কেন চাই না? সুখ দুঃখ তো একে অপরের সাথে জড়িত, তাহলে কেন এমন করি আমরা? স্যারের প্রশ্ন শুনে সবাই একে অপরের দিকেই তাকাচ্ছে। কারো কিছু বলার আগেই আজ প্রথমেই নিলয় বসা থেকে উঠল। একটা জোরে শ্বাস নিয়ে স্মার্টলি বলা শুরু করলো, স্যার মানুষ হলো এমন একটা জীব যেটা নিজের ভালোটাই বুঝতে পারে। মানে আমরা মনে করি নিজের ভালো তো সব ভালো, আর এই নিজেকে ভালো থাকার মধ্যে রাখতে যে আমরা চরম পর্যায়ে পৌঁছাই। মানে একটু সুখের জন্য অনেক কিছুই করতে হয়, যার কারণে দুঃখটাও আমাদের কাছে আসে।
সুখ দুঃখের মাঝেই জীবন আমাদের, কিন্তু আমরা সুখটাকে বেশি ভালোবেসে ফেলি, তাকে আগলে রাখতে চাই, বরণ করে থাকি সাদরে, তখনই ভুলে যাই দুঃখটাকে তুচ্ছ মনে করি। তাই দেখবেন অনেকেই বলে এখন সুখে আছি, দুঃখ আর আসবে না জীবনে। মূলত ভুলটা সেখানেই, সুখের পরই দুঃখ আসবেই। সুখের সময় সেটা আগলে রাখার জন্য যেমন কাজ করি, তেমন দুঃখটাকে তাড়ানোর জন্য সেরকম কাজ করি। আমরা যদি মনে রাখি সুখের পরে দুঃখ আসবেই, আবার দুঃখের পরেই সুখ আসবে, তাহলে জীবনে খারাপ সময়ে পড়তে হবে না। আমার দুঃখটা বরণ করি না, তাড়ানোর কাজে লিপ্ত হই, ফলে সেটা আমাদের জীবনে জড়িয়ে যেতে থাকে। ঠিক বলেছো তুমি। ক্লাস শেষ করে বাইরে আসলো সবাই। নিলয় পকেটে হাত গুছিয়ে হাঁকায় হেঁটে যাচ্ছে। তখনই নেহা নিলয়ের পাশে এসে হাঁটতে লাগলো। নিলয় একবার তাকালো। নেহা প্রশ্ন করলো, তুমি কোন কলেজে পড়তা এর আগে? কেন? তুমি এত সুন্দর করে কথা বলো, অবশ্যই সেই কলেজটা উন্নত ছিল, কিন্তু চলে আসলে কেন? কি হয়েছিল? কিছু না। আর সুন্দর করে কথা বলার জন্য কলেজ, স্কুল বা ভার্সিটি সুন্দর হওয়া লাগে না, দরকার একটা সুন্দর মনের। বুঝেছি, ওই কলেজে কোনো একটা মেয়েকে ভালোবাসতা, সে ছ্যাঁকা দিয়েছে, ফলে কলেজ ছেড়ে এখানে চলে এসছো, তাই না? থাপ্পড় ছিল? আগে কত খেয়েছি গালি, কিন্তু থাপ্পড়টা মারবে কেন? আমি দেব, খাবা? সবসময় প্রেম ছাকা ভালোবাসা এসব কি? তো আমার ভালোবাসা গ্রহণ করো না কেন? আর থাপ্পড় দাও না প্লিজ, খাবো। নিলয় কিছু না বলেই তাড়াতাড়ি চলে আসে সেখান থেকে। নিলয় অন্য সময় হলে থাপ্পড় না, এতদিনে খুন করে ফেলতো, কিন্তু এখন নিলয় তা করবে না। নিলয়ের মাথায় এখন একটাই চিন্তা, অন্ধকার জগৎ থেকে আস্তে আস্তে বের হতে হবে, যেখানে থাকবে শুধুই ভালো মানুষের সংস্পর্শ, থাকবে না মাস্তানি, থাকবে না রক্তের খেলা। নিলয় নিজেকে পরিবর্তন করবেই, আর সেই কারণে নিজের শহর ছেড়ে চলে এসেছে নতুন শহরে। নিলয় পরদিন ভার্সিটিতে আসে। রকি আর মাহি এসে পাশে বসলো। দুজনে বসেই বাদাম খাচ্ছে। পাশ দিয়ে নেহা হেঁটে যায়, কিন্তু নিলয়ের দিকে তাকায় না। নিলয় কিছুটা অবাক হয়, কারণ এতদিনে যতবার দেখা হয়েছে নিলয়ের সাথে নেহা কিছু তো যেয়ে আবার ফিরে আসে নিলয়দের কাছে। কোনো কিছু না বলেই পাশে যেয়ে বসে। রকি মাহির দিকে তাকায়। মাহিকে রকি বলে, চল মাহি, এখানে এখন আমাদের কাজ নেই, পরে নিলয়ের সাথে কথা হবে। ঠিক আছে চলো। রকি আর মাহি চলে যায় সেখান থেকে। নেহা সামনের দিকে তাকিয়ে বসে আছে। নিলয় তাকালেও নেহার দিকে। নেহা চুপচাপ হয়ে আছে, নিলয়ের দিকে তাকাচ্ছেই না। অন্যদিন হলে নেহা নিজ থেকে কথা বলতেও নিলয়ের সাথে, অথচ আজ ওর কি হলো কে জানে। নিলয় নিজেই প্রশ্ন করলো, কি হলো আজ, কিছু বলছো না যে? নেহা নিলয়ের কথা পাত্তাই দিল না, তাকালো না একবারও। নিলয় আবারও প্রশ্ন করতে যাবে, তার আগেই নেহা নিলয়ের দিকে রাগি চোখে তাকালো। নিলয় সাথে সাথেই বলল, কি করলাম আমি? এভাবে তাকাচ্ছ কেন? নেহা কিছু না বলেই সে নিলয়ের সামনে থেকে চলে গেল। একবারও নেহা পেছনে তাকালো না। নিলয় হাবার মতো চেয়ে আছে নেহার চলে যাওয়ার দিকে। মনে মনে ভাবছি কি করেছে ও, কিন্তু আজ তো নিলয় কিছুই করেনি, না ধাক্কা দিয়েছে আর না কাগজ ছুঁড়ে মেরেছে নেহাকে। তাহলে নেহা এমন করছে কেন? এমন করলেও বা নিলয় কি? নিলয় আর কিছু ভাবে না, সে ক্লাসে চলে আসলো। নিজের জায়গাতে যেয়ে বসেও আজকে নিলয় কোনো দিকে তাকাচ্ছেই না, নেহার দিকে এই তাকালো। নেহা মাথা নিচু করে বসে আছে। কোনোদিন হলেই নেহা নিজেই নিলয়ের দিকেই তাকাতো, কিন্তু আজ কি হয়েছে? পুরো ক্লাস নেহা চুপচাপ বসে থাকে। সারাটা ক্লাসে এসে ওভাবেই ছিল, একবারও তাকায়নি আশেপাশে। নিলয়ের মনে মনে অনেক কিছুই ভাবছে। নিজেকে প্রশ্ন করে নিলয়, তবে কি সে জেনে গেল আমি কে? কিন্তু কিভাবে জানবে? নেহাকে তো আমি কিছুই বলিনি আমার ব্যাপারে, তাহলে সে কেন এমন করছে? নিলয় ব্যাগে হাত ঢুকালো। ব্যাগে হাত দিয়ে দেখলো পিস্তলটা ঠিক আছেই নাকি। সবই তো ঠিক আছে, কিন্তু নেহা কেন নিলয়ের সাথে কথা বলছে না, তাকাচ্ছেও না? ব্যাপারটা ভীষণ রকম ভাবাচ্ছে নিলয়কে। নিলয় সরাসরি এই প্রশ্ন করতেও পারছে না নেহাকে। আজ 3 দিন হলো নেহা কথা বলে না নিলয়ের সাথে। 3 দিন নিলয় নেহার আশেপাশে ঘুরঘুর করলেও নেহা তাকে একবারও পাত্তা দেয়নি, নিলয়ের দিকে একবারও তাকায়নি সে। নিলয় চুপচাপ ভাবতে থাকে, যাক ভালোই হলো, আমাকে জ্বালানোর প্রশ্ন করার মতো কেউ নেই। নিলয় ক্যাম্পাসে একটি ফাঁকা জায়গাতে এসে বসলো। রকি আর মাহিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রকি আর মাহিকে কোথাও খুঁজে পাচ্ছে না নিলয়। চারপাশে তাকালেও নিলয়। এমন সময় নেহা আসলো নিলয়ের কাছে। নেহাকে দেখে নিলয় প্রশ্ন করলো, আরে তুমি তো কি মনে করে আবার? নেহা নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। কি ব্যাপার, চোখ কেন?
নেহা কোনো জবাব দিল না। নীল স্থির হয়ে তাকিয়ে থাকে নেহার মুখের দিকে। নেহা এদিক সেদিক তাকালো, নীলের দিকে গম্ভীর মুখে তাকিয়ে থাকলো। নেহা মুখে যতটা সম্ভব রাগ এনে বলল, কে তুমি? নীলয় প্রশ্নটা শুনে চমকে উঠল, কারণ আজকে নেহার মুখ থেকে কে তুমি প্রশ্নটা বেশ অন্যরকম লাগছে। নীলয় কিছু বলতেও পারছে না, সে চুপচাপ বসে আছে। নেহা সবসময় একই রকম প্রশ্ন করে নিলয়কে, কিন্তু আজকেরটা অন্যরকম মনে হলো। আমি কিছু জিজ্ঞেস করছি, কে তুমি? আরে কে মানে? আর এসব প্রশ্নের কোনো উত্তর থাকে নাকি? নেহা নিলয়ের পাশে বসলো। নিলয়ের কথা কোনো পাত্তাই দিল না নেহা। নেহা কোনো ভ্রুক্ষেপ না করে আবারও প্রশ্ন করলো, তোমার পরিচয় কি? বাসা কোথায় তোমার? নেহা এসব কি বলছো? আর আমাকে কেন এসব বলছো তুমি? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তাই নাকি? তাহলে এটা কেন তোমার ব্যাগে থাকে? কথাটা শেষ করে নেহা তার হাত পেছন থেকে সামনে আনলো। নিলয় নেহার হাতের দিকে তাকালো। নিলয় নেহার হাতে যেটা দেখলো সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অবাক হয়ে তাকিয়ে থাকে নিলয়, কারণ নেহার হাতে একটি পিস্তল। হ্যাঁ, পিস্তলটি নিলয়ের বেশ চেনা, পিস্তলটি নিলয়েরই। নিলয় অবাক হয়ে প্রশ্ন করল, দাও এটা। এটা তোমার কাছে কেন? তুমি পেলে কোথায়? নেহা কোনো কথা বলল না, কিন্তু নিলয় আর এক মুহূর্ত দেরি করে না। ছো মেনে নিলয় নেহার হাত থেকে পিস্তলটা কেড়ে নেয়। কেউ দেখার আগেই তাড়াতাড়ি পিস্তলটা কোমরে গুজে নিল নিলয়। তবে প্রশ্ন একটাই, নেহার পিস্তলটি কোথায় পেল? তোমার ব্যাগে এটা কেন? কি হলো বলো, আমাকে বলতেই হবে। ক্লাসে যাও। বললাম না, আমাকে বলো এটা কেন তোমার ব্যাগে? কে তুমি সেটা বলো না। তুমি এখানে সব সব বলো আমায়। নেহা ক্লাসে যাও। যা যা বলছি তার অ্যান্সার দাও, না হলে। না হলে কি? বুঝতে পারছো না? নিলয় কিছু বলল না, নেহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা আরও রাগী মুখে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। নিলয় ইচ্ছে করছে এখনই সবার সামনেই নেহাকে মেরে ফেলতে, কিন্তু না। নিলয় কিছুটা শান্ত হয়। নেহা প্রশ্ন করে, কি হলো কি? আসলে পিস্তল থাকে আমার নিজেকে বাঁচানোর জন্য। মানে কেন? মানে আমি মাস্তান, যে শহরে থাকতাম সেই শহরের টপ মাস্তান আমি, তাই। কেন? আমি না তোমার কথা বুঝতে পারছি না। আরে কেন মানে? মাস্তানি করি তাই মাস্তান। কেন মাস্তানি করো? তোমার ফ্যামিলিতে সবাই মাস্তান নাকি? ফ্যামিলি? হাসছো কেন বলো? কেউ নেই আমার। মানে তাহলে মাস্তানি করো কেন? বোকার মতো প্রশ্ন করছো কেন? বলো। পরিস্থিতির শিকার। কি হয়েছিল? নিলয় আবারও বসলো সেই আগের জায়গাতে। নেহা দাঁড়িয়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় একটু চুপ থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস চালো। নেহার দিকে তাকালো। নেহা উত্তর শোনার দৃষ্টিতে চেয়ে আছে। নিলয় আবারও বসলো সে আগের জায়গাতে। নেহা দাঁড়িয়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় একটু চুপ থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো। নেহার দিকে তাকালো। নেহা উত্তর শোনার দৃষ্টিতে চেয়ে আছে। নিলয় পুরনো স্মৃতির মাঝে হারিয়ে যেতে থাকে। বেশ কিছু সময় চুপ থেকে নিলয় বলা শুরু করে, সব পরিবারের মতো আমাদের পরিবারও সুখ ছিল, ছিল অনেক কিছুই। আমার যখন 14 বছর বয়স তখন আমার মা মারা যায় ক্যান্সারে। সেদিন খুব কেঁদেছিলাম আমি। সেদিন বুঝেছিলাম মা আসলে কি জিনিস। আব্বু মাকে খুব ভালোবাসতো। আব্বু ভেঙে পড়ছিল খুব। কিন্তু আমি যখন কলেজে উঠলাম, অর্থাৎ আমার আব্বু আমার নিজের মা মারা যাওয়ার 3 বছর পর বিয়ে করে আরেকটা। বাবা ভেবেছিলাম আমি একা থাকবো। বাবা ভেবেছিলেন আমি একা থাকবো, মা হারা হয়ে থাকবো। তাই তিনি বিয়ে করে। সৎ মা আমার মায়ের অভাব পূরণ করবে বলে বিয়ে করে। সৎ মা আমার মায়ের অভাব পূরণ করবে বলে বিয়ে করে আনে বাবা তাকে। কিন্তু কিন্তু না, সেরকম কিছু হয়নি। আসলে সৎরা আপন হয় না কখনো। তিনি ছিলেন লুবি একজন মহিলা। একদিন কলেজ থেকে ফিরে দেখি আমার সৎ মা আব্বুর বেডরুমে অন্য একটি লোকের সাথে একই বিছানায় শুয়ে আছে। ওনাদের কারো গায়ে কোনো প্রকার কাপড় ছিল না। এসব দেখার পর নিজেকে কেমন অসহায় লাগছিল। ওনারা আমাকে দেখে ফেলে। সৎ মা আমার কাছে এসে অনেক কথা শোনায়। এটা বলে আমি যেন আমার বাবাকে কিছু না বলি। কিছু বলতে গেলেই মারতো আমাকে তিনি। এমনি একদিন কলেজ থেকে ফিরে দেখি সেদিনের সেই লোকটার রুম থেকে বের হচ্ছে। তারপরেই মা বের হয়। আমি যেয়ে প্রশ্ন করি, কি ব্যাপার মা, লোকটা কে? কেন?
তোমার রুমে প্রতিদিন তিনি কি করে? মানে তোকে বলতে হবে কেন? আর তুই জানতে চাইছিস কেন? আমি আব্বুকে সব বলে দেব। কুত্তার বাচ্চা, তুই যদি তোর বাপকে কিছু বলিস সেই দিন তোর বাপ সহ তোকে খুন করব। যা নিজের কাজ কর, আর ভুলেও তোর বাপকে কিছু বলবি না। যদি বলিস তাহলে বিষ দিয়ে তোর বাপকেও মেরে ফেলবো, এরপর তোকেও মেরে ফেলবো। মনে রাখিস কথাটা। কথাগুলো চুপচাপ শুনে যাই আমি। চোখ দিয়ে পানি পড়তে লাগলেও আমার। মায়ের ভালোবাসা যে এমন হয় কখনো জানা ছিল না আমার। কি এমন হতো একটু ভালোবাসা দিলে? কিন্তু তিনি ভালো মহিলা বা ভালো নারী ছিল না। তবে একদিন আব্বুকে এই সব বলি। আব্বু, ওই মহিলা ভালো না। কে? সৎ মা। নিলয়, কাউকে সম্মান দিতে শিখনি নাকি? তোমার মা হয়। মা হয়, তবে সৎ মা। কি হয়েছে? উনি তোমার অনুপস্থিতিতে বাইরের লোক এনে তোমার বেডরুমে। বেয়াদব ছেলে, তুমি কি করে বলছো এসব? সেদিন আব্বুর মুখের দিকে কান্না ভরা চোখে তাকিয়েছিলাম। কিছু বলার মতো সাহস হচ্ছিল না, কারণ সৎ মাকে আমার জন্যই বাড়িতে আনা হয়েছিল। বাবা তাকে ভালোবেসে ফেলে, অথচ ওনার খারাপ দিকটা বাবা দেখেনি। ওনাকে বলি, বিশ্বাস না করলে তুমি দেখে নিও। এতটুকুই বলে সেদিন চলে আসি আমি ওনার থেকে। এভাবে 2 দিন যায়। প্রায় রাতে নতুন মা আর আমার বাবার মধ্যে ঝগড়া শোনা যেত। বুঝতাম বাবা বুঝে গেছে ওনার নতুন স্ত্রী কেমন। একদিন রাতে ঘুমিয়ে আছি, তখনই চিৎকারে ঘুম ভেঙে যায়। চিৎকার আসে আব্বুদের রুম থেকে। দূরে সেখানে গিয়ে দেখি আমার আব্বুকে সৎমা আর ওই লোকটি খুন করেছে। ছুরি দিয়ে আঘাত করেছে বারবার। আব্বু! চিৎকার দিয়ে উঠলাম। ওইটাকেও ধর। ওদেরকে ধাক্কা দিয়ে আব্বুর কাছে গেলাম। আব্বুকে জড়িয়ে ধরি। আমার দিকে তাকিয়ে মাথা হাত বুলিয়ে দিয়ে বলছিল, নিলয়, তুই কোনোদিন আগের বসে কিছু করে বসবি না। তারপরেই তিনি মারা যায়। তখনই রাগ উঠে যায় আমার। ওনার পিঠে ছুরি ঢুকানো ছিল, আমি সেটা হাতে নিই। নিজেকে কন্ট্রোল করতে পারিনি। খুন করি আমি সেই লোকটাকে ও আমার সৎ মাকে। তারপর থেকে আমি পাল্টে যাই। আস্তে আস্তে বড় হতে থাকি আমি। পালিয়ে যাই সেখান থেকে। ঘটনাক্রমে জানতে পারি বাবার আগে সৎ মায়ের আরও অনেকগুলো অ্যাফেয়ার ছিল। বাবা তাকে বিয়ের পর জেনেছিল, কিন্তু তিনি বড্ড দেরি করে ফেলে। বাবা টাকাগুলো হাতানোর জন্যই তিনি বিয়ে করে আমার বাবাকে। বিয়ের পরও ওনার অ্যাফেয়ার চালিয়ে যায়, যার জন্য আমার বাবাকে মরতে হয়েছে। এরপর একটা গ্যাং হয় আমার। যশোরের সবাই আমাকে এক নামে চিনে, আমাকে ভয় পায়। হয়ে উঠি মাস্তান। সারা এলাকায় মাস্তানি করে বেড়াতাম, কিন্তু আব্বুর কথাটি বারবার মনে পড়তো। তাই এখন ভালো হওয়ার জন্য এখানে এসে নতুন করে জীবন শুরু করেছি। নিলয় কথাগুলো বলা শেষ করে নেহার দিকে তাকালো। নেহা নিলয়ের দিকে কিছু সময় তাকিয়েছিল। পেছনে ঘুরে দেখে রকি আর মাহিও দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা কেউ কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। নিলয় অবাক হয়ে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নেহা এভাবে কিছু না বলেই চলে গেল কেন? পরদিন নিলয় ভার্সিটিতে আসে। আজ সবার থেকে দেরি করে এসেছে। নিজের জায়গাতে যেয়ে বসলেও সামনের বেঞ্চের দিকে তাকিয়ে দেখে নেহা ওর দিকেই তাকাচ্ছে বারবার। তবে সেই তাকানোর মাঝে আছে একটা ক্ষোভ, একটা রাগ। কিন্তু কেন সেইভাবে তাকাচ্ছে? নিলয় তো নেহার কোনো ক্ষতি করেনি। স্যার রুমে এসে সোজা নিলয়ের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল, তুমি বলো তো, মানুষ কেন স্বার্থপর হয়? সেখানে বলা হয়ে থাকে মানুষ মানুষের জন্য। স্যার, মানুষ স্বার্থপরতা শিখে পরিস্থিতির মধ্যে পড়ে। যদি কারোর সাথে খারাপ কিছু হয় তো সে সেখান থেকেই স্বার্থপর হয়ে যায়। তাহলে মা বাবা স্বার্থপর হয় না? স্যার, মা বাবা হলো পৃথিবীর সবচাইতে অমূল্য সম্পদ। যার এই দুটো সম্পদ নেই মোটেও ধনী না সে। আর মা বাবা মোটেও স্বার্থপর হয় না, কারণ তাদের মন সন্তানের জন্য সবসময় পবিত্রতায় ভরা থাকে। সন্তান যতই বড় ভুল করুক না কেন, মা বাবার কাছে সে কিছুই করেনি। এটাই হলো ভালোবাসা স্যার। এটাই হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। কিন্তু কেন স্যার এমন প্রশ্ন? আসলে আমার ছেলেটা আবার ফিরে এসেছে তো তাই। কিছু না বলে এই মুচকি এসে বসে পড়ল নিলয়। সামনে তাকিয়ে দেখে নেহা নেই সেখানে। কিন্তু কই গেল সে? সারা ক্লাসে নেহার কোনো খোঁজই নেই। ক্লাস শেষ করে বাইরে বের হলো নিলয়। রকিও নেই ওর আশেপাশে। নিলয় কেমন যেন একটু ভয় পেতে থাকে।
ওর কেন জানে না আজ মনে হচ্ছে এই কলেজে আসা তার আজ শেষ দিন, হয়তো আর আসতে পারবে না। চারিদিক ভালো করে দেখে নিল একবার। ক্যাম্পাস থেকে বের হওয়ার আগে সব দিকে চোখ বুলিয়ে নিল নিলয়। ক্যাম্পাস থেকে বের হলো ও। ভার্সিটির গেটের সামনে আসতেই নিলয় অবাক হলো। সামনে দেখে নেহাসহ কতগুলো পুলিশ দাঁড়িয়ে আছে, আর নেহার গায়েও পুলিশের পোশাক। নিলয় একটু ভয় নিয়ে বলল, নেহা তুমি? অবাক হচ্ছ, এটা নাও। নেহা হাত বাড়িয়ে কিছু একটা দিল। নিলয় সেই জিনিসটার দিকেই তাকিয়ে আছে অপলক হয়ে। নিলয়ের পরিচিত সেই পিস্তলটি, যা নিলয়ের ব্যাগেই থাকতো। কিন্তু নেহা এটা পেল কোথায়? তাহলে কি নিলয়ের কাছে কি অন্য একটা পিস্তল? নেহা একটু মুচকি আসলো। নিলয়ের দিকে হাসি মুখে বলল, চুপ কেন? আমি কিছুই বুঝতে পারছি না। খুব খুঁজেছি তোমায়, তুমি খুব নিখুঁত মাস্তানো খুনি। বহু জায়গায় তোমায় খুঁজেছি, অবশেষ তোমাকে এখানে পেলাম। কিভাবে তোমাকে এখানে পেলাম জানো? সেটা একটু পরেই বলছি, আগে শোনো। তোমার মনে আছে টিচাররা যেদিন তোমাকে ভাই বলে ডেকেছিল, সেদিন অনেক বেশি সন্দেহ হয়। যদি তোমার কাছে একজন লোক আমাকে অনেক আগেই জানিয়েছিল তুমি এখানে। সে কে শুনতে চাও তার নাম? না না, শোনার দরকার নেই, নিজেই দেখে নাও। আচ্ছা, পরে তার সাথে তোমার নতুন করে ইন্ট্রো করাচ্ছি। আগে গল্পটা শোনো। তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে চেয়েছিলাম শুরু থেকেই। এটা ছিল মাইন্ড গেমের অংশ, কিন্তু প্রেমে তুমি পড়োনি। তবে রোজ দেখতাম তুমি তোমার ব্যাগের কাছ থেকে নড়তে না, সন্দেহটা বাড়ে। আর তোমার পরিচয়হীন স্বভাবের খোঁজ নিয়ে জানতে পারি তুমি সেই মাস্তান নিলয়। আর বড় কথা হলো, সেদিন তোমার শুনেছিলাম ফোনে কথা বলাটা, শুনেছিলাম কাউকে খুন করবে। আর যাকে খুন করেছিলে সে হলো আমাদের ডিপার্টমেন্টের একজন পুলিশ। তার ওপর নজরদারি রাখতেই আমি ওকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি ওকে মেরে দিলে। আর আশিকের তোমার নামে আমাকে খবর দিয়েছিল। নেহা ইশারা করতেই একটা ছেলে বেরিয়ে আসলো পুলিশদের গাড়ি থেকে। মাথায় কালো হুড তোলা, লম্বা টুপিওয়ালা ড্রেস। নিলয়ের সামনে এসেই টুপি তুলল। নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে। সে হলো অর্ক, নিলয়ের খুব কাছের বিশ্বস্ত লোক। নিলয় অবাক হয়ে বলল, তুই? ভাই আমি। বাহ বাহ, ভালো মতোই প্ল্যান ছিল তোদের। তবে নেহা, আমাকে আগে কেন ধরনি? কেন আমার পুরনো কথাগুলো শোনার পরে ধরলে? আর আমি তো ভালো হতে চেয়েছি। স্বীকারোক্তির দরকার ছিল। আমাকে নিয়ে ভালোবাসার নাটক করলা। প্রমাণ হয়ে গেল মেয়েরা আসলে নিকৃষ্ট। নিলয়ের কথাটা শেষ করে নেহার হাতে থাকা পিস্তলটি কেড়ে নিল। পিস্তলটি নেহার সোজা কপাল বরাবর ধরে যেই ট্রিগার টানতে যাবে, তখনই নিলয়ের পায়ে গুলি করে পেছন থেকে কেউ একজন। নিলয় পেছনে ঘুরে তাকালো। পেছনে 7 জন পুলিশের মধ্যে যে গুলি করেছে তাকে নিলয় খুব ভালো করে চেনে, আর সে হলো রকি। নিলয় কিছু বলতেই যাবে, তখনই রকি আরও একটি গুলি করে নিলয়ের হাতে। নিলয় ছিটকে পড়ে যায়। কিছুটা দূরে মাথাটা গাড়ির সাথে যে ধাক্কা খেলো, সাথে সাথেই ওর জ্ঞান হারায়। নিলয়ের চোখ মেলে তাকালো। চারপাশে অন্ধকার, মাথার উপর একটি হলুদ বাল্ব জ্বালানো। বুঝে যায় রাত হয়ে গেছে। হাতে পায়ে ব্যান্ডেজ করা, চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে নিলয়কে। ও এখন থানার মধ্যে আছে। নিলয়ের সামনে তাকায়। নেহা কারাগারের বাইরে দাঁড়িয়ে আছে। নেহা বলল, তো মিস্টার নিলয়, খুব সমাজের হয়ে লেকচার দেন তাই না? খুব বুদ্ধিমান ছিলেন তাই না? কিন্তু এখন আর সেসব দিয়ে কাজ নেই, আপনার ফাঁসির ব্যবস্থা করছি। এখনো সময় আছে না? আমাকে এখানেই মেরে ফেলো, কসম করে বলছি। আমাকে এরপর আর মারার সুযোগ পাবে না তুমি। তাই নাকি? কে বাঁচাবে তোমায়? আগে নিজেরটা ভাবো। নিয়ে আর কিছু বললো না, সেখান থেকেই চলে যায় ও। নিলয় হাসতে হাসতে বলল, হায় রে মানুষ, ভালো হওয়ার সুযোগটা দিলি না। আর তোকে তো বিশ্বাস করেই সব নিজের মুখে বলছি, তারপরও তুই এমনটা করলি। আসলে বিশ্বাস নিয়ে খেলাটা তোর মতো মেয়েদের কাছে একটা মজার ব্যাপার। আমাকে বলে দিলেই তো হতো, নিজে এসে ধরা দিতাম তোর কাছে। চেয়েছিলাম একটা ভালো মানুষ হব আগে, তারপর নিজে এসে ধরা দিব। কিন্তু ভালো আর হতে দিলি না। তবে এখানেই শেষ না, আমি তো বের হবই এখান থেকে। বের হয়েই শুরু করব আমার মাস্তানি। প্রথম খুন হবি তুই। আজ আমার বিশ্বাসের খুন করলি তুই, সাথে আমার মনের অনুভূতিগুলোকেও মারলি। আর আমি মারবো তোকে, হবে তোর দেহের খুন।
রেডি থাকিস। নিলয় একটু জোরেই হেসে উঠল। হাসিটা কোনো সাধারণ কিছু না, হাসিটা ছিল এক পৈশাচিক হাসি। পরন্ত বিকেলে ছাদের কর্নারে দাঁড়িয়ে অস্তি যাওয়া সূর্যের দিকে অপলক তাকিয়ে আছে নিলয়। এই সূর্যের রশ্মি খুব একটা চোখে পড়ছে না ওর, কারণ এটা গধূলি লগ্ন, তাই নিথর দাঁড়িয়ে সেটা দেখছে ও। মাঝে মাঝে মৃদু বাতাস বইছে, যার ফলে কিছু পুরনো স্মৃতি মনের কোণে উকি দিয়ে উঠছে, যা নিলয় চায় না সেগুলো মনে করতে। কিন্তু মানুষের মন যেমন নরম তেমনি লাগামহীন, চাইলেই সব বাধা স্মৃতি মন থেকেই মুছে ফেলা যায় না, বা না ভেবেও থাকা যায় না। মনে পড়ছে 1 বছর আগের কথা, মনে পড়ছে নেহার বিশ্বাস নিয়ে খেলার কথা। নিলয় তো চেয়েছিল ভালো হতে, কিন্তু নেহা সেটা আর হতে দেয়নি। চাইলেই নিলয় সেদিন তাকে মেরে ফেলতে পারত, সেদিন জেল থেকে বের হয়েছিল, সেদিন মারতে পারত, চাইলেই সবার সামনে নিলয় মাস্তানি দেখাতে পারত। তবে নিলয় সেটা করেনি। নিলয় ছাদে দাঁড়িয়ে 1 বছর আগে সব কিছু মনে করার চেষ্টা করলো। 1 বছর আগে পুলিশ হেফাজতে আছে নিলয়। গতকাল আদালত থেকে নেহার দেওয়া জবানবন্দি ও লিখিত প্রমাণের উপর ভিত্তি করে নিলয়কে 7 দিনের রিমান্ডে আদেশ দিয়েছে। গতকাল থেকেই টর্চার শুরু করেছে পুলিশ, কিন্তু যার মনের মাঝে দাবানল জ্বলছে তার কাছে শারীরিক অত্যাচার কিছুই না। নিলয় জানে তাকে এখান থেকে বের হতেই হবে, যে কোনোইভাবে। নিলয়ের বিরুদ্ধে সবটা প্রমাণ এখনও পুলিশ জোগাড় করতে পারেনি, আর পারবেই বা কীভাবে? নিলয় যা করেছে সবাই জানে, কিন্তু কেউ নিজের চোখে কিছুই দেখেনি। বাকি রইল অর্কের বিষয়। অর্ককে তুলে নিয়ে যাওয়া হয়েছে, নিলয়ের লোকই তুলে নিয়ে গিয়েছিল, তাই আদালতে রিমান্ডের ব্যবস্থা করা হয়েছে, যেন নিলয় সবটা স্বীকার করে। টর্চারের এক পর্যায়ে নেহা এসে দাঁড়ালো কারাগারের সামনে। তখনই নিলয়ের উপর টর্চার বন্ধ করে পুলিশগুলো। তারপর ওরা বাইরে চলে গেল, আর নেহা ভেতরে ঢুকলো। মিস্টার নিলয়, এখনো সময় আছে, সব কিছু স্বীকার করে নাও, না হলে আরো ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তোমার জন্য। নিলয় শুধু হাসলো, কারণ নিলয় জানে নেহাকে একবার বিশ্বাস করে সে এই কারাগারে এসেছে, আর ওর কথার প্রলোভনে পড়লে সরাসরি ফাঁসির মঞ্চে উঠতে হবে ওর। নেহা নিলয়ের হাসিতে বেশ বিব্রত বোধ করলো। ও বুঝতে পারছে না নিলয় কেন হাসছে, তবে রাগী মুখ নিয়ে নেহা বলল, মিস্টার নিলয়, তুমি যদি সব কিছু স্বীকার করে নাও, তাহলে আমি আদালতে সুপারিশ করব তোমার সাজা যেন কম হয়। আমি চাই না তোমার মতো একজন মেধাবী ছেলে ফাঁসির দড়ি গলায় পড়ুক। সরি মিস নেহা, আমি কিছুই করিনি, তাই স্বীকার করার কিছুই নেই। নিলয় কথাটা বলে আবারও হাসলো। হাসির কারণ নিলয় জানে, ও এখানে যা বলবে তার সব কিছু রেকর্ড হবে, তাই সব কিছু ভেবে চিন্তেই বলতে হবে ওর। নেহা আরও বিরক্তি নিয়ে তাকালো নিলয়ের দিকে। নেহা চাইছি নিলয় যেন সব কিছু স্বীকার করুক, কোথায় কাকে কীভাবে মার্ডার করেছে, কিন্তু ওর মুখ থেকে কেউ কিছুই বের করতে পারছে না। এজন্য ছোট্ট মাইন্ড গেম খেললেও নেহা, কিন্তু তাতেও কাজ হলো না। নেহা বলল, কিছুই করনি, তোমার সৎ মাকে খুন করেছিলে। সেটা আমি জানলে আজ আমার জায়গায় সেই লোক এখানে থাকতো, হয়তো মায়ের কোনো প্রেমিক হবে। দেখো, একদম চালাকি করবে না। মিস নেহা, তোমার সাথে আমার কোনো শত্রুতা থাকবে না। মনে করলাম কোনো শত্রুতা নেই, তাহলে আমার হাতে তুমি নিজেই পিস্তল দিয়ে আমাকে এভাবে গ্রেফতার করলে কেন? আমি তো এখানে এসেছিলাম পড়ালেখা করে মানুষ হওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে ফাঁসিয়ে দিলে। বুঝেছি মিস্টার নিলয়, তুমি এইভাবে কেন কিছু স্বীকার করবে না। ভালোবাসার সম্পর্ক, মনুষ্যত্ব নিয়ে তুমি যতই লেকচার দাও না কেন, তোমার মতো অমানুষেরা কখনো এসব কিছুর দাম দিতে পারবে না। নিলয় শুধু হাসছে, এই হাসি বিদ্রুপের হাসি। মনে মনে নিলয় ভাবছে, ভালো হতে চেয়ে যেই ভুল আমি করেছি সেই ভুল আর আমি আরেকবার করতে চাই না। এই দুনিয়াটা ভালো মানুষের জায়গা না। নেহা চলে গেল। 7 দিনের রিমান্ড শেষে নিলয়কে আবার আদালতে হাজির করানো হয়। এর মাঝে নিলয়ের গ্যাংয়ের ছেলেদের কাছে খবর চলে গেছে, পুলিশ নিলয়কে গ্রেফতার করেছে। আদালতে গিয়ে দেখল মাসুম আর সিয়ামেরা নিলয়ের জন্য উকিল ঠিক করেছে। নিলয়কে আদালতে হাজির করেছে নেহা। নিলয়ের পক্ষের উকিল দেখে নেহা আশ্চর্য হয়ে গেল। ওর মুখের দিকে তাকিয়ে সেটা বুঝতে পেরে আবারও নেহার প্রতি বিদ্রুপের হাসি আসলো নিলয়। আদালতের কাজ শুরু হলে পুলিশ নিলয়ের বিপক্ষে কোনো রকম সাক্ষী পেশ করতে পারেনি। রকিকে সাক্ষী হিসেবে পেশ করলেও কাজ হয়নি, কারণ সে ছিল পুলিশ।
আর পুলিশ কখনো সাক্ষী হয় না। নীলের পক্ষের উকিল তখন আদালতে আর্জি করল নিলয়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইন্সপেক্টর নেহা গ্রেফতার করেছে এবং নিলয়কে যে পিস্তল সহ গ্রেফতার করেছে সেটা ইন্সপেক্টর নেহাই নিলয়ের হাতে দিয়েছিল। সেটা প্রমাণ করলেও তিনি। আদালত নিলয়ের জামিন মঞ্জুর করে, কিন্তু পুলিশের পক্ষ থেকে নিলয়ের বিপক্ষে প্রমাণ জোগাড় করার জন্য সময় চাইল। তাই আদালত নিলয়কে পরবর্তী তারিখে পুনরায় হাজিরা দিতে বলল। আদালত থেকে বের হয়ে আবারও হাজতে যেতে হবে নিলয়ের। নেহা অবাক হচ্ছে, নিলয় কীভাবে এত মিথ্যে সাক্ষী ওর পক্ষে উকিল জোগাড় করলো। অর্ক থাকলে নিলয় আজকে বেঁচে যেতে পারতো না, কিন্তু অর্ক কেন আসলো না? পুলিশেরা অর্ককেও খুঁজছে, কিন্তু অর্ককে ওরা কোথাও পাবে না। অর্ক এখন নিলয়দের লোকের কাছে বন্দী। নিলয় হাজতের দিকে যাচ্ছে। আদালত থেকে জামিনের কাগজ হাজতে পৌঁছালে তবেই নিলয় ছাড়া পাবে। নিলয় আদালত থেকে ফেরার সময় নেহার সাথেই ফিরছে। নিলয় মুচকি মুচকি হাসছে। নেহা একবার হাসির কারণ জানতে চেয়েছিল, কিন্তু নিলয় তা বলে না, শুধু এই শব্দ ছাড়া হেসেছে। নিলয় বলল, মিস নেহা, এই দুনিয়ার নিয়ম কানুন আমি শিখতে চাইনি, আর কেউ আমাকে বলেও দেয়নি। এই দুনিয়া নিজেই আমাকে তার নিয়ম কানুন শিখিয়েছে। তুমি যেই আইনের ক্ষমতায় আমাকে গ্রেপ্তার করেছিলে, সেই আইন তৈরি করে ক্ষমতাশালীরা এমন আইন কখনোই তৈরি করবে না যে আইনে তারা নিজেরাই বিপদে পড়ে। এখানে আইন তৈরি করা হয় ক্ষমতাশালীদের ক্ষমতা রক্ষা করার জন্য, আর আমার মতো মানুষেরাই ওদের ক্ষমতা। তার মানে এখানে আইন তৈরি হয় আমাদের রক্ষা করার জন্য। মিস্টার নিলয়, তুমি অনেক বুদ্ধিমান। বুদ্ধির জোরে এবার বেঁচে গেলেও সাজা তোমাকে পেতেই হবে। সে না হয়ে পরে দেখা যাবে। তবে ধন্যবাদ তোমাকে, ভালো হতে চেয়ে যে ভুল আমি করতে চাচ্ছিলাম সেটা ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি তোমাকে পেতে হবে। নেহা আর কোনো কথাই বলেনি। নিলয় হাজতে যায়। নেহা অনেক চেষ্টা করে নিলয়কে আটকে রাখার, কিন্তু সেদিন সন্ধ্যায় বের হয় থানা থেকে নিলয়। থানা থেকে বেরিয়ে প্রথমেই দেখা করতে চলে যায় ভার্সিটির স্যারের সাথে। স্যারকে অনেক বেশি ভালোবাসে নিলয়। তুমি আর এই শহর ছেড়ে চলে যাবে, তাই যাওয়ার আগে একবার আপনাদের সাথে দেখা করতে আসলাম। নিলয়, জীবন সম্পর্কে তুমি অনেক বেশি জানো, হয়তো আমার চাইতেও অনেক বেশি। আমি তোমার ব্যাপারে সব কিছু শুনেছি। আমার বিশ্বাস তুমি ভুল কোনো কিছু করবে না। আজ তোমাকে একটা কথা বলি। এই পৃথিবীতে এমন অনেক অন্যায় হয় যার বিচার আইন করতে পারে না। এদের বিচার করতে তোমার মতো নিলয়ের দরকার হয়। লোকে তোমাকে যতই মাস্তান বলুক, আমরা বিশ্বাস করি এই মাস্তানি একদিন তোমাকে মানুষের চাইতেও অনেক উপরে নিয়ে যাবে। ধন্যবাদ স্যার। তবে এখানে এসেছিলাম একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে, কিন্তু ওরা আমাকে ভালো মানুষ হয়ে থাকতে দিল না। আবার মাস্তানি শুরু করবে। কিন্তু যাবার আগে একটা কথা বলতে চাই স্যার। বলো, কি বলতে চাও? স্যার, আপনাদের ছাত্রদের পাঠ্য বই যাই পড়ান, কিন্তু জীবন সম্পর্কে এভাবেই বোঝাতে থাকবেন, তাহলে হয়তো আমার মতো আরেকজন নিলয় এর জন্ম হবে না। নিলয়, আমি হয়তো আমার ছাত্রদের বুঝতে পারবো, কিন্তু তুমি চাইলে সারা দেশকে বোঝাতে পারবে। আর আমি চাই তুমি সেটা করো। লোকে তোমাকে মাস্তান বললেও আমার জীবনের সেরা ছাত্র হয়ে আজীবন থাকবে তুমি। আর হ্যাঁ, আরেকজনকে যেন তোমার মতো নিলয় না হতে হয়, সেজন্য সেই কাজটা তুমি করবে, এটাই তোমার কাছে আমার আশা। নিলয় কথাগুলো বলেই বিদায় নিল স্যারের কাছ থেকে। আজ থেকে আবার মাস্তান নিলয়ের জীবন শুরু। তবে এই নিলয় আগের থেকেই ভয়ঙ্কর। এবার এই দেশ দেখবে নিলয়ের মাস্তানি, কারণ আজ নিলয় অন্যরকম, সমাজের কাছে এক ভয়ঙ্কর কিলার ও আতঙ্ক। নিলয় কল্পনা থেকে বাস্তবে ফিরল। চারিপাশে সন্ধ্যা ছাড়িয়ে রাতের অন্ধকার নেমে এসেছে। সময় পেরিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত। প্রকৃতির সাথে মানুষেরও মন যেন বদলায়। নিলয় তখনই শুনতে পেল, কি মিস্টার, কি ভাবছেন এমন উদাস হয়ে? এদিকে যে রাত নেমে গেছে প্রায়, সেদিকে খেয়াল আছে? ছাদের কোণাতে দাঁড়িয়ে উপরের কথাগুলো চুপ করে ভাবছিল নিলয়। ঠিক তখনই বাড়িওয়ালার মেয়ে মিমি এসে কথাটি বলল। নিলয় বিরক্তিকর ভাব নিয়ে ওর দিকে তাকালো। ওভাবে তাকাবেন না মিস্টার নিলয়,
আচ্ছা, আপনার নাম এত বড় কেন? আমি কিন্তু নীলই বলে ডাকতে পারবো না, আমি ছোট করে নীল বলে ডাকবো, বুঝেছেন? নীলে কোনো কথা না বলেই রাগী ভাব নিয়ে আবার মিমির দিকে তাকালো। ঢাকা শহর ছেড়ে যেদিন থেকে এখানে এসেছে সেদিন থেকেই জ্বালিয়ে যাচ্ছে মিমি। কোনো নোটিশ ছাড়াই হুটহাট করে চলে এসে বকবক করতেই থাকে মিমি নামের মেয়েটি, যেটা নীলয়ের মোটেও সহ্য হয় না। মিমি বুঝতে পারে নীলয় বিরক্ত হয়, কিন্তু মিমি এসব পাত্তাও দেয় না। মিমি আরও বেশি করে নীলয়কে জ্বালায়। তবে এখন নীলয়ের মেয়েদের দেখলেই ওর কোমরে গুজা পিস্তলে হাত বুলিয়ে নেয় আর ভাবে এক্ষুনি গুলি করে মেরে দেবে মেয়েদেরকে। কিন্তু নীলয় রাগটা পুষে রেখেছে নেহার জন্য। সেদিন নতুন জায়গাটাতে আসার আগে অর্কের কাছে যায় নীলয়। অর্ক মেঝেতে শুয়েছিল, মাথা ফেটে ওর রক্ত বের হতে থাকে। নীলয় এগিয়ে যায় অর্কের কাছে। অর্ক নীলয়কে দেখে হাঁপাতে হাঁপাতে সামনে এসে নীলয়ের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নীলয় জোরে হেসে উঠল। অর্ক খুব ভালো করেই জানে নীলয়ের হাসির মানে ওর জীবনের শেষ দিন। অর্ক ভয়ে ভয়ে বলে, ভাই আমাকে মাফ করে দিন, আর বিশ্বাসঘাতকতা করব না, আমি ভুল স্বীকার করছি। অর্ক, তোকে কখনো রাস্তায় ছেলে ভাবিনি আমি। তোর মনে আছে তুই রাস্তায় পড়েছিলি, এক টুকরো রুটির জন্য তোকে ধরে মারছিল, মনে আছে? তোর বাম হাতে একটা গরম তেলের বিশাল দাগ রয়েছে। দোকানদার তোকে গরম তেল দিয়ে ছেঁকে দিয়েছিল। সেদিন তোকে কে বাঁচিয়েছিল বলতো? কে নীলয়। আমি সেদিন তোকে পেট ভরে খাবার খাইয়েছিলাম। আমার পেছনে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলছিলি আমি তোর ভাই, কখনো আমার থেকে তুই দূরে যাবি না। কেন এমন করলি তুই? আমি তো তোকে কোনোদিন খারাপ কাজে ব্যবহার করিনি, বরং তোকে মুক্তি দিয়েছিলাম তোর মতো থাকার জন্য। অথচ তুই... ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে অনেক টাকার অফার করেছিল, আমি বুঝিনি আপনি এত বেশি ভালোবাসেন আমাকে। চুপ, শোন, আমার কাছে বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। নো গেইন, নো পেইন, অনলি কিল। নীলয় দেরি করলো না, পিস্তলে ট্রিগারে চাপ দিয়ে 4টে গুলি অর্কের মাথায় প্রবেশ করায়। অর্ক কয়েক সেকেন্ডের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে। ওর তাজা রক্তে ফ্লোর যেন ভেসে যেতে থাকে। সেদিন রাতেই নীলয় শহর ছেড়ে চলে আসে। নীলয়ের মনে এখন একটাই নেশা, নেহাকে মারার। তারপর মারবে নেহার পুলিশ টিমকে। এই দেশে নীলয়ের গ্যাং বানিয়ে দেবে সব জায়গায়। ও হ্যালো, হাবলের মতো চেয়ে আছেন কেন? আচ্ছা, প্রবলেমটা কি আপনার? নীল আকাশের নিচে তুমি আর আমি সাইকেলে চড়ে ঘুরবো। তুমি সাইকেল চালাবে আর আমি বসে থাকবো। কি? না মানে একটু রোমান্টিক হয়ে গেছিলাম আর কি। এই তোর প্রবলেম কি রে? এই ছেলে এইভাবে কথা বলছে কেন? জানে আমার বাসায় কেউ আমাকে বকা দেয় না। উফ, ওই থাক তোর বাড়ির সাথে, আমি গেলাম যত সব। কথাটি বলেই নীলে চলে আসার প্রস্তুতি। ওই আমি তোমাকে তুমি করেই বলবো, ওসব আপনি করে বলা আমার ভালো লাগে না। যা ইচ্ছে। ওই তুমি মাস্তান নাকি? মিমি থেকে কথাটি শুনে নীলয় চমকে উঠল। কারণ নীলয় কে এখানে কেউ যায় না। নীলয় কী করে তার কোনো কিছুই এই এলাকার কেউই জানে না। কিন্তু মিমি কি করে বুঝতে পারলো কিছু? না, মিমি কিছু বোঝার কথা না। ঘুরে আবারও ওর মুখের দিকে তাকালো নীলয়। মেয়েটি দুষ্ট হাসি হেসেই চলেছে। এই মেয়ে কি বললে? আরে বললাম তুমি নাকি মাস্তান, খালি বকা দাও, কথা বলো, কিন্তু মায়াহীন ভাবে কেমন বিদঘুটে ভাব একটা। চুপচাপ থাকো, কী সব ভাবো আমি রোজই দেখি। না মানে বলছিলাম তুমি মাস্তান হতে যাবে কেন? আসলে মুভিতে দেখেছি তারা এমন চুপচাপ থাকে আর খুন করার প্ল্যান করে। নীলয় মিমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এমনিতেই ওর অনেক রাগ হচ্ছে, কারণ প্রথমে সৎ মায়ের কারণে সে মেয়েদেরকে সহ্য করতে পারত না, তারপর নেহার কারণে এখন মোটেও মেয়েদের সে সহ্য করতে পারে না। নীলয় ইচ্ছে করছে গুলি করে সবগুলিকে মেরে ফেলতে, কিন্তু নীলয় সবার আগে নেহাকে মারবে, তারপর অন্য কিছু। কিন্তু নীলয় এখানে কাউকেই বুঝতে দেবে না সে সত্যিই মাস্তান। তাহলে এখানেও খারাপ কিছু হতে পারে। নীলয়ের রাগটা একটু বেশি। নীলয়ের মিশন শেষ না হওয়া অবধি যদি মিমি সহ সবাইকে মেরে ফেলতে হয় তবে নীলয় সেটা করতেও প্রস্তুত। নীলয় কিছু না বলেই মিমির সামনে থেকে চলে আসলো। সন্ধ্যা নেমে গেছে বহু আগে, কিন্তু নীলয়ের মনে বয়ে চলেছে কালো রাতে এক দুঃস্বপ্ন।
চাইলেই অনেক কিছুই করতে পারে, কিন্তু করবে না। নেহাকে মারবে আস্তে আস্তে। সে নিলয়ের বিশ্বাস নিয়ে খেলেছে। নিলয়ও ঠিক সেইভাবেই খেলবে নেহার সাথে মাইন্ড গেম। সে নিলয়কে ভালো হতে দেয়নি, নিলয় তাকেও ভালো থাকতে দেবে না। নিলয় নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওদিকে মিমি নিলয় চলে যাওয়া দেখতে থাকে। মিমি হলো এই বাড়িওয়ালার মেয়ে, বলা যায় এটা মিমির বাড়ি। নিলয় জানতো না এখানে বাড়িওয়ালা থাকে, তাই সে ছাদের আগের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। নিলয় রোজ ছাদে উঠত আর দূরে মিমি এসে দাঁড়াতো। নিলয় ব্যাপারটা খেয়াল করেছে। প্রথম মিমি কিছু না বলেও হাসতে হাসতে নিলয়ের এমন গম্ভীর স্বভাবে মজা নিতে থাকে। আর এতেই নিলয় বিরক্ত। নিলয় রুমে আসলো, কিচেনে যেয়ে একটা গরম কফি বানিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। নিলয় কফিতে চুমুক দিয়েছিল, তখন একটা ফোনে কল আসে। নিলয় ফোনটা হাতে নিতেই দেখে সিয়ামের কল। ভাই আপনি কোথায়? কেন? ভাই নেহা আজ রাতের শহরে বাইরের মিশনে যাবে, আপনি খবর দিতে বলেছিলেন তাই দিলাম। ওকে। নিলয় মিমিদের বাসাতে এসেছে 4 মাসের বেশি হয়ে গেছে। নিলয় এখানে থাকে তা কেউ জানে না। এসেই একটি নতুন গ্যাং করেছে। যখন ভালো হতে চেয়েছিল নিলয়, তখন মানুষগুলো কেমন এড়িয়ে চলতো তাকে। আর যখন গ্যাং খুললো তখন সবাই কেমন যেন কাছে চলে আসা শুরু করে। আসলে গ্যাংয়ে টাকা ছড়াতেই সবাই কেমন আপন হয়ে যায়। আর এরা এতটাই আপন হয় যে বিশ্বাস নিয়ে খেলা করে না। এরা এদিক দিয়ে ভালোই, অথচ যাকে ভালোবাসে কাছে টানতে চাওয়া হয় সেই বিশ্বাস নিয়ে খেলা করে। নিলয় চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আর যখনই সে চুপচাপ থাকে তখনই ওর মনে পড়ে সৎ মায়ের আর নেহার কথা। ওর তখন মনে হয় সব কিছু তছনছ করে দিতে। নিলয় একটি গ্যাং খুলেছে। গ্যাংয়ের নাম দিয়েছে মাস্তান দ্য কিলার্স। নিলয় অপেক্ষা করছে, সে দাঁড়িয়ে আছে ওর মতো করে। নেহার অপেক্ষাতেই সে চেয়ে আছে সামনের দিকে, হাতে সিগারেট। আজ কতদিন পর নেহাকে দেখবে সে। নেহাও যে তাকে দেখবে সেটা কল্পনাও করবে না নিশ্চয়ই। সেই পুরনো মুখ, পুরনো অভিনয়ের মেয়ে নেহা, পুরনো হাসি। তবে নিলয় আজ এসেছে অন্য রূপে, কারণ এখন যদি নেহা তাকে চিনে ফেলে তাহলে খেলাটি তো হবে না। নিলয় নেহাকে নিয়ে খেলবে বিশ্বাস ও ভালোবাসা নামক মৃত্যুর গেম, যেটাতে বুঝিয়ে দেবে মানসিক যন্ত্রণা কাকে বলে। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে নিলয়, গায়ে কালো কোট, মুখে কিছুটা দাড়ি, একটা গোফ। দূর থেকে দেখলেও নেহা পুলিশের জিপ থেকে নামলো। নেহা কালো রঙের একটা স্কার্ট পরা, জিন্স প্যান্টের হাঁটুতে ছেঁড়া ছেঁড়া স্টাইল। ল্যাম্পপোস্টের মৃদু আলোতে হাঁটুর ভেতরের অংশটা কেমন যেন স্পষ্ট বোঝা যাচ্ছে। নেহা গাড়ি থেকে নেমে কোনো দিকে তাকালো না। পুলিশ ফোর্সদেরকে পজিশন মতো দাঁড়াতে বলল। নেহা সহ কয়েকজন পুলিশ একটা গলির মধ্যে ঢুকলো। গলিটা বেশ অন্ধকার। নিলয় দূরে ল্যাম্পপোস্টের নিচে বসে আছে। নেহাদেরকে গলির মধ্যে ঢুকতে দেখে সে এক পৈশাচিক হাসি দিল, কারণ নেহা যাকে ধরার মিশনে এসেছিল নিলয় তাকে আগেই মেরে দিয়ে ফেলে রেখে এসেছে ওই গলির মধ্যে। নিলয় জানতো এখানে নেহা কাকে ধরতে এসেছে, কারণ নেহার পিছনে নিলয়ের লোকের সব সময় নজর ছিল। নেহা এগিয়ে যায় গলির মধ্যে। একটা উঁচু জায়গাতে রক্তাক্ত একটা শরীর দেখতে পেল। তাড়াতাড়ি এগিয়ে যায় ওরা সেখানে। যে দেখে একটা লাশ, যাকে তারা ধরতে এসেছে তার লাশ সেখানে বীভৎসভাবে খুন হয়ে পড়ে আছে। নেহা লাশের দিকে তাকিয়ে চলে তখনই দেখলো লাশের পাশে কিছু একটা লেখা। ভালো মতো টর্চের আলো ফেলে দেখে সেখানে লেখা, ওয়েলকাম মাই নিউ গ্যাং সিটি, মাস্তান দ্য কিলার্স। নেহা চমকে ওঠে। এভাবে কেউ কখনো খুন করেনি, আর খুনের শেষে লেখাও কখনো পায়নি নেহা। নেহা তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসলো। মনে মনে নেহা অনেক কিছুই ভাবছে। কে খুন করেছে আর কেনই খুন করেছে? নেহার সাথে কি এই খুনের আগেই শত্রুতা আছে? খুনি কীভাবে জানলো নেহা কাউকেই ধরতে এসেছে? তবে কি নেহার সে পুরনো শত্রু? নেহা মনে মনে অনেক কিছুই ভেবে চলেছে। কিছুক্ষণের জন্য মাথা থেকে এসব ঝেড়ে ফেলে দেয়। নেহা চারিদিকে একবার তাকালো। দূরে কাউকে বসে থাকতে দেখেও, মানে নিলয়কে দূরে বসে থাকতে দেখলো। নেহা এগিয়ে যায় সেদিকে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা মাথা থেকে পা অব্দি ভালো করে দেখে নিল তার। এই যে শুনুন, জি আপনি এখন এখানে আছেন কেন বলুন তো? এখানে একটা খুন হয়েছে, আপনি কি দেখেছেন? কে কে খুন করেছে তা ঠিক জানি না, তবে যাওয়ার সময় ওদের গ্যাংয়ের একজন নিলয় বলে ডাকছিল, ব্যাস এতটুকুই শুনেছি। নিলয়? জি। নাম কি আপনার? সাইকো।
মানে নিলয় এতক্ষণ কণ্ঠ পাল্টে কথা বলেছে। ওর কাছে ভয়েস চেঞ্জার একটি উন্নত মানের ডিভাইস আছে, যা মাথার পেছনে চিপ আকারে আছে। নিলয় যা বলবে এখন তার রিয়েল ভয়েস থেকে চেঞ্জ হয়ে বের হবে। মুখে দাড়ি, গোঁফ, মাথায় লম্বা চুল থাকায় নেহা নিলয়কে চিনতে পারছে না। তবে নিলয় আর কিছু না বলেই নেহার দিকে তাকালো। নেহা অবাক হয়ে নিলয়ের দিকেই তাকিয়ে আছে। কিছু না বলেই সেখান থেকে চলে আসলো নিলয়। মনে মনে নিলয় হাসতে থাকে। নিলয় চলে যাওয়ার দিকে নেহা তাকিয়ে আছে। নেহা মনে মনে ভাবছে, ছেলেটা এমন রহস্যময় কথা কেন বলল? আর নিলয় কোথায়? সে এখানে কিভাবে এলো? 1 বছর আগেই তো তাকে প্ল্যানিং করে ধরেছিলাম, তারপর প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতে হয়েছে। এরপর তো তাকে দেখা যায়নি। এবার তো ওকে বাঁচিয়ে রাখবো না। নিলয় সেই সুযোগ পাবে না, তার আগেই তাকে পাঠিয়ে দেবো ওপারে। নিলয় প্যান্টের 2 পকেটে হাত গুছিয়ে শুনশান রাস্তায় হাঁটছে। সে সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। তখনই দেখলো পাশ দিয়ে নেহার জিপ গাড়িটা চলে যাচ্ছে। নেহা গাড়ি জানালা দিয়ে মুখ বের করে একবার ছদ্মবেশী নিলয়কে দেখল। নেহার জিপ দূরে যেতেই হা হা করে চিৎকার করে হেসে উঠল নিলয়। এই হাসিটা ছিল পৈশাচিক এক হাসি। এই যে নীল সাহেব। সকালে উদীয়মান সূর্য এখনো পূর্ব আকাশে ওঠেনি। চারিদিকে হালকা কুয়াশাতে ঢেকে আছে। এই যেন জানান দিচ্ছে শীত আসতে হার দেরি নেই। সকালে হুট করেই ঘুম ভেঙে যাওয়াতেই ছাদে উঠে পায়চারি করছে নিলয়। রাতে ঠিকমতো ঘুমাতে পারেনিও, কারণ নেহার প্রতি ওর চাপা রাগ ঘুমাতে দেয়নি। যখন সে ঘুম পাড়ে তখন নেহাকে নিয়েই রাগের স্বপ্নে ভোরের দিকে ঘুম ভেঙে যায়। তাই সে ছাদে এসে পায়চারি করছে। তখনই সেখানে মিমি এসে উপরের কথাটি বলল। কি হলো মিস্টার? কিছু না। এত সকাল সকাল ছাদে কি? এমনি। আচ্ছা, একটা প্রশ্ন করি। হুম। তোমার জেফ আছে? নিলয় প্রশ্নটি শুনেই মিমির দিকে তাকালো। মিমি হাসি খুশি মুখ নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। সকালের রেশ এখনও প্রকৃতির মাঝে বিশালতা ছড়িয়ে আছে। মিমির ফর্সা সুন্দর গাল প্রকৃতির সাথে যেন বেশ মানিয়ে আরও বেশি সৌন্দর্যতা প্রকাশ করেছে। কিন্তু নিলয় হিসেবে পাত্তাই দিল না। সে তার মুখটা যথাসম্ভব গম্ভীর করে চেয়ে রইল মিমির দিকে। মিমি একটু নার্ভাস হয়ে বলল, না মানে মনে হলো আর কি আপনার জেফ আছে। আচ্ছা, তুমি কি করো? নিলয় কোনো জবাব দিল না মিমির প্রশ্নে। সে মিমির পাশ থেকে চলে এসে ছাদের কর্নারে এসে দাঁড়ালো। মিমিও দেরি করে না, সাথে সাথে নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় বিরক্ত হয়ে তাকায়, কিন্তু মিমি পাত্তা না দিয়ে প্রশ্ন করল, কি হলো বলো? কাজ করি। কি কাজ? মানুষ খুন করার। হাসছো কেন? তুমি মানুষ খুন করো? এটাও বিশ্বাস করতে হবে? ওকে, তোমাকে দেখে মনে হয় না তুমি কারোর সাথে জোর গলাতে কথা বলতে পারো, আর তুমি নাকি মানুষ খুন করো। শোনো ছেলে, আমি মেয়ে, তবে বোকা না আর গাধেও না, বুঝলে? কেন, আমি পারি না খুন করতে? না, পারো না। তোমার মুখ তো বোকাশোকা টাইপ দেখতে, ছেলে খালি কথাই বলে, কিন্তু এমন কাজ কখনো করতে পারবে না। আর তুমি তো পারবেই না কোনো দিন। বলি খুন করতে পিস্তল লাগে, সেটার জন্য ট্রিগারে চাপ দিতে হয়। হাস্যকর। মিমি থেকে কথাটা শুনে নিলয় মুচকি এসে উঠল। প্রথমবার নিলয় তার নিজের হাসিতে কেমন যেন মজা পাচ্ছে। মিমি অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের এমন হাসিময় মুখের দিকে। কেন হাসছে ও? কি এমন বলল মিমি? মিমি মাথা চুলকে কথাগুলো ভাবছে। তবে নিলয় মনে মনে বলল, আমি যে কতটা ভয়ঙ্কর সেটা তো জানো না। জানলে তোমার হাসিও বন্ধ হয়ে যাবে। আমাকে পিস্তল চালানো শেখাচ্ছ তুমি? নিলয় আর কিছু না বলেই সেখান থেকে রুমে চলে আসলো। মিমি পেছন থেকে কয়েকবার ডাকলো নিলয়কে, কিন্তু নিলয় আর ঘুরেই তাকালো না। সে না থেকে সোজা নিজের রুমে বিছানায় এসে বসলো। ওর মাথায় শুধু একটাই চিন্তা, নেহাকে মারতেই হবে। নিলয় চাইলেই সামনে যেয়ে তাকে গুলি করে মেরে দিতে পারে। তাকে মারার জন্য পিস্তলের একটা গুলি যথেষ্ট। কিন্তু নিলয় যে তাকে একটা গুলিতে মারবে না, মারবে পিস্তলের সব কটা গুলি দিয়ে, আর অনেক বেশি যন্ত্রণা দিয়ে। তিলে তিলে নেহাকে মারবে। সেদিন রাতের বেলা নিলয় বড় রাস্তার পাঁচিলের উপর বসে আছে। নিলয় জানে এ সময় এই রাস্তা দিয়ে নেহা একাই বাসায় যাবে। নেহা একটি কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল, ফিরতেও রাত হয়ে গেছে। আর নিলয় সেজন্য নেহার ফেরার রাস্তায় আগে এসে বসেছে। রাস্তাটি মেয়েদের বাড়ি থেকে অনেকখানি দূরে।
চারিদিকে নীরবতা, মাঝে মাঝে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। নিলয় ডান পাশের সামনে রাস্তায় তাকালো। দূর থেকে নিলয় দেখে নেহার গাড়ি আসছে। নিলয় রাগী দৃষ্টিতে তাকায়, তবে নিজেকে কন্ট্রোল করে, কারণ এখনই তো নেহার সাথে মাইন্ড গেম খেলার সময়। নেহা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। নিলয়কে যখনই ক্রস করবে তখনই নেহা কষে ব্রেক করলো, কারণ পাঁচিলের ওপর ওর 1 বছর আগে পরিচিত মুখটা দেখতে পেল। নিলয় বসে আছে। নেহা তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো। নিলয় এগিয়ে যায় নেহার সামনে। নিলয় নেহার গাড়ির ডিগির উপর বসলো। নেহা, তুমি ভয় পাচ্ছ? না, ভয় পাবো কেন? গুড। চলো একটু হাঁটতে হাঁটতে কথা বলি। মেরে ফেলবে আমাকে? চলো হাঁটি। ওকে, বলো। কেমন আছো? কোথায় থাকছো? কেন, পুলিশ নিয়ে যাবে নাকি? নিলয়, তোমাকে একটা কথা বলি। অবশ্যই। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এক সময় মনে হয় তোমার প্রতি অন্যায় করেছি। এই অন্যায় বোধ থেকে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। নিলয় এবার নিজেই চমকে উঠল। নেহার মুখের দিকে তাকালো। নেহা নিলয়ের দিকে অপলক চেয়ে আছে, তবে নেহার মুখে লেগে আছে এক ছলনার ফাঁদ। এটা যে নেহার মাইন্ড গেম তা নিলয় নেহার চাহনি দেখেই বুঝতে পেরেছে। কিন্তু নিলয় আর সে ভুল করবে না। সে ফাঁদে আগে পা দিয়েছে ও একবার, কিন্তু এবার না। নিলয় বলল, তাই নাকি? সত্যি নিলয়, আমি তোমাকে ভালোবাসি। তোমার লজ্জা করে না এমন মিথ্যা কথা বলতে? তুমি কি ভুলে গেছো আগের কথাগুলো? না, বলিনি। আমি যা করেছি সেটা দায়িত্ব ছিল। তোমাকে সত্যিই ভালোবাসি। দায়িত্ব, ভালোবাসা, ফাঁসি থেকে বেঁচে আসছি। যদি ফাঁসি হতো তাহলে ভালোবাসা কই থাকতো? আমি বের হয়েছি তোমার ভালোবাসায় না, বের হয়েছি আমার ক্ষমতায়। এখন ভালোবাসা দেখাচ্ছ? হাস্যকর না? তুমি ভুল বুঝছো। তো তোমার আংটি পরানো হাজবেন্ড এর কি খবর? এবার নেহা চমকে উঠল। আরো অবাক হয়ে তাকায় নিলয়ের দিকে সে, কারণ কদিন আগে ওর বিয়ের আংটি পরিয়ে গেছে ছেলেপক্ষ। নিলয় ছেলেটা কে, কবে বিয়ে, কবে আসছিল আংটি পরাতে, সব খবর জানে। নেহার অবাক হওয়ার মুখের দিকে তাকিয়ে নিলয় মুচকি হাসলো। তুমি জানো কিভাবে? বেঁচে গেল তোমার জন্য পিস্তলটা রেখে আসলাম। না হলে ভালোবাসি আবার বলার সাথে সাথেই তোমাকে এখানে খুন করতাম। আর শোনো, আজ থেকে এই ঢাকা শহরের মাস্তানির গ্যাং হবে। দেখি তোমার কোন পুলিশ আমাকে থামাতে পারে। ভাবছো এখন আমাকে গুলি করে মেরে ফেলবে? সেটা পারবে না, কারণ তোমার ফিউচার হাজবেন্ডের উপর আমার লোকেরা নজর রাখছে। আমি না ফিরলে সেও কখনো ফিরবে না। নিলয় শোনো, দাঁড়াও। নিলয় আর দাঁড়ালো না। নেহার কথাও আর শুনল না। সে নিজের মতো করে কথাগুলো বলেই চলে আসার আগে নেহার গালে একটা জোরে থাপ্পড় দিয়ে আসলো। নেহা হাবলার মতো করে কেবল চেয়ে রইল নিলয়ের দিকে। নিলয় হেঁটে নেহার থেকে দূরে চলে আসলো। নেহাকে মারবে না সে, তবে মরার মতো করে রাখবে। মৃত্যু যন্ত্রণা সে উপভোগ করবে। নিলয় হেঁটে যাচ্ছে সামনের দিকে। মনে মনে সে বলল, সন্ধ্যা ফুরিয়ে যায়, থেমে যায় স্মৃতির চলন, প্রকৃতি পাল্টায়, থেকে যায় অতীতের বচন। কেউ পায়, কেউ হারায়, সময়ের বিবর্তনে পিছুটান ছাড়ায়। কেউ আসে, কেউ যায়, পরিবর্তনে সব কিছু পাল্টায়। নিলয় হাঁটতে থাকে। হাজর হাঁটার নেশায় চেপেছে। একদিকে মিমির বচনভঙ্গি, আরেকদিকে ছলনাময় নেহার আচরণ। নিলয় জানে না কি হতে যাচ্ছে। নেহাও বুঝতে পারছে না কি হবে। সবাই সব কিছু নিয়ে ব্যস্ত, শুধু পড়ে থাকে ভালোবাসা রাস্তায়, নতুবা অবহেলায়। আকাশ দেখছো বুঝি? নিলয় ছাদে এসে দাঁড়িয়েছে, হাতে জ্বলন্ত সিগারেট। খানিকটা আগে সে নেহার সাথে দেখা করে এসেছে। নেহার ছলনাময় কথাগুলো নিলয় ভাবছে আর মনে মনে হাসছে। নিলয় আকাশের দিকে তাকালো। আকাশে আজও বিশাল চাঁদ উঠেছে। এক মনে সে আকাশ দেখছিল। তখনই সে মিমি বলা কথাটা শুনতে পেল। নীলের সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো মিমির মুখের দিকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা তুমি কি হ্যাঁ বলো তো? আমি যখনই আসি তুমিও আসো, ব্যাপারটা কি? তোমাকে আমার খুব ভালো লাগে। মানে তুমি সবার থেকে আলাদা, সব থেকে অন্যরকম। তোমার মাথা ভর্তি চুল, তোমাকে বোকা বোকা লাগে, তোমাকে রাগাতে ভালো লাগে, তাই আসি। আর আসবে না, আমি মোটেও বোকা না। ওমা তাই? তা কি কর শুনি? বোকার মতো তো কথা বলো।
বুঝতে পারছো না তুমি? এই ছেলে শোনো, তুমি আমাকে যাই বলো না কেন, তোমাকে রাগাতে আমার বেশ লাগে। সো তুমি মানা করলেও আসবো। দেখ নিলয় মিমির দিকে তাকালো। মিমির মুখে দুষ্টুমির হাসি, মিমির মুখে দুষ্টুমি ভরা হাসি। সে হাসিতেই অন্যরকম কিছু আছে যা নিলয়কে ভাবতে বাধ্য করলেও সে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসলো। রুমে এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল নিলয়। নেহা পুলিশ ফোর্সকে ইনফর্ম করে দেয়, সবাই রেডি হয়ে থাকতে বলে, কারণ নিলয় যে কোনো সময় পুলিশদের উপর অ্যাটাক করতে পারে। আর নিলয়দের লোক সব সময় পুলিশদের উপর নজর রাখছে, কিন্তু কে বা কারা নেহাদা খুঁজে বের করতে পারছে না। এদিকে মিমি ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতে থাকে। মিমির কাছে নিলয়কে সবার থেকে অনেক বেশি আলাদা মনে হয়। সেটা বেশ চুপচাপ, একা থাকতে বেশি পছন্দ করে, যা মিমি খুব পছন্দের। মিমিও একা থাকে, সে কেবল নিলয়ের সাথে ছাড়া আর কারোর সাথেই কথা বলে না। রুমের মধ্যে দরজা আটকে বসে থাকে। ছাদে এসে শুধুমাত্র নিলয়কে একটু জ্বালায়। আর অপরদিকে নিলয় রুমে এসে বসলো। আজ বাবার কথা মনে পড়ছে খুব, আর মনে পড়ছে এই বিষাক্ত নারী টুপিদের মুখগুলো, যারা বাইরে থেকে কতটা পবিত্র কিন্তু ভেতরেই বিষে ভরপুর। সৎ মাকে যখন ব্লেড দিয়ে গলার মাঝে টান দিয়েছিল নিলয়, সেদিন একটু হাত কাঁপেনি ওর। ছুরি দিয়ে আঘাত করেছিল কয়েকবার, তবুও ভয় করেনি ওর। সেদিন নিলয়ের কোনো কষ্টও হয়নি। তবে নেহাকে বিশ্বাস করার পর নেহা নিলয়ের সাথে বিশ্বাস অনুভূতি নিয়ে খেলা করেছিল। সেদিন নিলয়ের কষ্ট হয়েছিল, সেদিন কেঁপে উঠেছিল নিলয়ের শরীর। তবে নেহা বেঁচে আছে, তাকে মারবে না নিলয়। নিলয় মারবে তার অহংকারকে। পরের দিন নিলয়ের কাছে ফোন এসেছে সকাল থেকেই অনেকবার। নেহা যে পুলিশ ফোর্স রেডি করেছে তা নিলয় আগে থেকেই খবর পেয়েছে। নিলয় যেদিন শহর ছেড়ে চলে আসে তার দুদিন পরেই নেহা অর্কের লাশ খুঁজে পায়। অর্কের লাশের পাশে রক্ত দিয়ে নিলয় লিখে এসেছিল দেখা হবে। নেহা ভাবতেই পারছে না নিলয় এত ভয়ঙ্কর হয়ে দেখা দেবে। নেহার ধারণার বাইরে ছিল। নিলয় বিকালে ছাদে বসে আছে, পা ঝুলিয়ে সে 10তলা বিল্ডিংয়ের কিনারে বসে সিগারেট খাচ্ছে। তখনই মিমি এসে পাশে এসে দাঁড়ালো। নিলয় ঘুরে একবার তাকায়। মিমি বলা শুরু করে, এই যে নীল, দেখো আগামী 3 দিন পর সেরা পুলিশের লোক নিহাল আহমেদের বিয়ে। মিমির থেকে এই কথাটি শুনেই উঠে ছাদের মধ্যে লাফ দিল নিলয়। তাড়াতাড়ি মিমির হাত থেকে পত্রিকাটা টেনে নিয়ে পড়তে লাগলো। হেডলাইনে বড় বড় করে লেখা আছে এই কথাটি। কিঞ্চিত হেসে উঠল নিলয়। তবে সেই হাসিটা মিমির কাছে ধরা পড়েছে। মিমি প্রশ্ন করল, কি ব্যাপার, তুমি হাসছো কেন? এইভাবে পত্রিকা নিলে কেন? তুমি নেহাকে চিনো নাকি? একটা কাজে ওনার সাথে পরিচয় হয়েছে, কিন্তু তেমন উপকার হয়নি, তাই চিনি। এখন বলো, হাসছিলে কেন? বুঝবে না? আমাকে বুঝিয়ে বলো। কাল বলবো। নিলয় আর কিছু না বলেই চলে আসলো মিমির থেকে। মিমি নিলয়ের এমন উত্তেজিত ভাবসাব দেখে অবাক হয়। নিলয় ওদের বাড়ি থেকে বের হয়ে ওর গ্যাংয়ের সবাইকে কল দিল। মাসুম ফোন রিসিভ করে মাসুমকে বলল, এখন সবাই যেখানে আছিস সেখান থেকে বের হয়ে কোনো এক জায়গায় দেখা কর। নেহা বিয়ে করতে যাচ্ছে, আমি ওর বিয়েটা হতে দেব না। ঠিক আছে ভাই, আমরা এক্ষুনি আসছি। বাইকে স্টার্ট দেয় নিলয়। কোনো এক গোপন জায়গাতে দেখা করে সব প্ল্যান করে নিল ওরা। প্ল্যান সব ঠিক আছে, খেলায় মজা তো হবেই নেহার বিয়ের দিনই। তবে নিলয় সিদ্ধান্ত নিয়েছে মিমিদের বাড়ি থেকে চলে আসতে হবে এইবার, কারণ নিলয়ের কাছে সময় যে হার নেই। কিন্তু মিমির কথা মনে পড়তেই নিলয়ের মনটা কেমন করে উঠল, কেন জানে না তার। মিমির মুখটা বারবার মনে পড়তে লাগলো। 2 দিন পর কাল নেহার বিয়ে। নিলয় মিমিদের ছাদে দাঁড়িয়ে ভাবছে পুরনো কিছু কথা। ঠিক সেই সময় মিমি এসে নিলয়ের পাশে দাঁড়ালো। নিলয় ঘুরে একবার মিমির দিকে তাকালো, কিন্তু মিমি আজ প্রকৃতি দেখতে ব্যস্ত। নিলয়ের দিকে একবারও তাকালো না। তবে নিলয় বলল, কেমন আছো? গতদিন কি বলতে চেয়েছিলে? মনে আছে তো বলো। চুপ করে দাঁড়িয়ে থাকলো নিলয়। মিমি নিলয়ের দিকে তাকালো না। তবে নিলয় একবার মিমির দিকে তাকালো। মিমি তখনও অন্যদিকে তাকিয়ে আছে। চারিদিক নীরবতা ভেঙে নিলয় বলল, আমি যখন ইন্টারে পড়ি তখন আমি আমার সৎ মাকে খুন করি, কারণ ওই মহিলা আমার বাবাকে খুন করে। সে ছিল অহংকারী আর লোভী। শুধুমাত্র পরকীয়ার জন্য আমার ভালো বাবাকে সে খুন করে। এটা দেখে আমিও তাকে খুন করি। এরপর শুরু হয় আমার মাস্তানির জীবন। বিশ্বাস করো, আমি
নিরাপদ, কাউকে খুন করতাম না, করতাম সমাজে কিছু খারাপ মানুষদের। এভাবেই চলে 2 বছর, কিন্তু নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেই। ভেবেছিলাম ভালো মানুষ হব, সমাজে আর 10টা সমাজে আর 10টা ভালো মানুষের মতো থাকবো, কিন্তু কিন্তু কি? কিন্তু আরও একটি মেয়ের জন্য হতে পারিনি। নিজের শহর ছেড়ে চলে আসি ঢাকাতে। এখানে এসে নতুন করে সব কিছু শুরু করি। তখনই নিহা নামের কেউ একজন আমার জীবনে আসে, যাকে তুমি খুব ভালো করে চেনো। সে আমাকে ভালোবাসি বলতো, আমি তাকে বিশ্বাস করে সব কিছু বলছিলাম, কিন্তু সে ছিল পুলিশ। তখনই আমাকে ধরে দেয়। তবে জেল থেকে আমি বেরিয়ে আসি। বের হয়ে আমার একজন বিশ্বস্ত লোককে খুন করি, কারণ সে আমার সাথে বেইমানি করছিল। তারপর তোমাদের এখানে আসি, শুরু হয় আবার মাস্তানের জীবন। আমি বোকা না, এই সমাজের কাছে আমি মাস্তান, একটা খারাপ ছেলে। তোমাকে এসব বলছি, তবে ভেবো না বিশ্বাস করে বলছি। চাইলে সবার কাছে আমার ব্যাপারে বলে দিও, কারণ আজই শেষ দিন এখানে থাকার। আমি একটু পরেই চলে যাব। তোমাকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিও। তোমাকে এড়িয়ে চলার কারণটা হলো আমি মাস্তান। এখন নিশ্চয়ই বুঝতে পারছো কেন তোমাকে এড়িয়ে চলতাম। নিলয় কথাগুলো বলে চুপ করে দাঁড়িয়ে রইল। নিলয় মিমির দিকে তাকায়, সে কাঁদছে। নিলয়ের দিকে কান্না ভরা চোখে তাকিয়ে আছে। নিলয় কান্নার কারণ জানতে চাওয়ার আগে মিমি বলল, যাও না তুমি নীল। কেন? একটা গল্প শুনবে? হ্যাঁ বলো। তুমি না বললে তুমি যখন ছাদে আসো তখন আমি কেন আসি, আর এসে তোমাকে কেন জ্বালাই? আসলে তুমি সবার থেকে আলাদা। একটা গল্প শোনো। সবার মতো আমারও সুখের জীবন ছিল। মা বাবা নিয়ে ভালোই ছিলাম আমি। রোজ কলেজে যেতাম আর আসতাম, কিন্তু কয়েকটা ছেলে আমাকে রোজে জ্বালাতো। একদিন কলেজের অনুষ্ঠান হওয়াতে বাসে আসতে সন্ধ্যা হয়ে যায়। বড় রাস্তায় আসতে ওই ছেলেরা বলে, মানে আতিফ ওর নাম। কি ব্যাপার মিমি, তুমি এ সময়? তো ভালোবাসি মিমি, তুমিও বাসো না? পথ ছাড়ুন। সেদিন সে পথ ছাড়েনি, আমাকে সে ওই দিন জোর করে তুলে নিয়ে যায়, একটা অন্ধকার গলিতে নিয়ে যায়। আমাকে সে জোর করে কি? ধর্ষণ করে। তারপর থেকেই আমি ধর্ষিতা। এই সমাজের চোখে আমি একজন ধর্ষিতা। কেউ আমার পাশে থাকেনি, এমনকি আমার মা বাবাও না। তখনই চিনে নিয়েছিলাম এই সমাজকে। এই সমাজের ভদ্ররূপী মানুষগুলো ধর্ষিতাকে ঘৃণা করে, ধর্ষককে না। আমি কি দোষ ছিল বলো? আমি তো তার বাজে প্রস্তাবে রাজি হইনি, আর তাতে। মিমির কথা শুনে চমকে উঠল নিলয়। বলে কি সে? এত সুন্দর একটা মেয়ের সাথে এত কিছু হয়েছে। কখন যে কেঁদে উঠল নিলয়, সে টেরই পায়নি। সবাই জানে ছেলেদের কাঁদতে নেই, কিন্তু আজ না কেঁদে পারল না নিলয়। চোখের পানি মুছে বলল, ছেলেটার পুরো পরিচয় বলো। কোন ছেলেটা? যে ছেলেটা তোমার সাথে খারাপ কাজ করছে তার আর দরকার হবে না। কেন? শুনেছি সে কয়েকদিন আগেই খুন হয়েছে। একটা গলির মাঝে ফেলে রেখেছে কেউ তাকে। নিলয় কথাটি শুনে আবারও চমকে উঠল। তার মানে নেহা কদিন আগে যাকে ধরতে গিয়েছিল তাকে আগেই নিলয় খুন করে দিয়েছিল। নিলয় মিমির মুখের দিকে তাকিয়ে জোরে হেসে উঠল। নিলয় হাসতে হাসতে বলল, পাপীদের শাস্তি এভাবেই হয়। মানে ওই ছেলেকে আমি খুন করছিলাম। এখানে এসে প্রথমবার কাউকে মারি, আর সেটা ওই আতিক ছিল। কি? নিলয় আর কিছু না বলে এবার মিমির থেকে চলে আসলো নিজের রুমে। বালিশের নিচে থাকা পিস্তলটি কোমরে গুজে নিল। ফুল গুলি লোড করাই আছে। ওদিকে মিমি ভাবছে, নীলয় কি সত্যি চলে যাবে? কেন যাবে? মানুষের জীবন এমন কেন হয়? নিলয় তাকে অবহেলা করে চলে যাচ্ছে না। নিলয়ের অনিশ্চিত জীবন, সে জীবনে কাউকেই জড়াতে চায় না। পরের দিন আজ নেহার বিয়ে, চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মিমিদের বাড়ি ছেড়ে এখন চলে এসেছে নিলয়। বাড়ির সামনে এসে দাঁড়ালো। একটা কালো রঙের গাড়ি এসে থেমেছে নিলয়ের সামনে। নিলয় গাড়িতে ওঠার আগে একবার মিমির রুমের দিকে তাকালো। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মিমি। নিলয় মনে মনে মিমিকে দেখে ভাবল, হয়তো তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কিন্তু নিলয় যে নিরুপায়। মিমি এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। ওর চোখের কোণাতে জল হেসে জমা হয়েছে। নিলয় আর দেরি করে না,
নেহার উদ্দেশ্যে চলে আসলো সেখান থেকে। নেহাদের বাড়িতে আসলো সোজা। বাড়ির সামনে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয় মনে মনে হাসলো। ঢাকাতে যত গ্যাং ছিল সবাইকে নিলয় বলেছে এই পুলিশ যেন একটাও দাঁড়িয়ে না থাকতে পারে। মানে নিলয় অর্ডার করা মাত্রই স্নাইপার দিয়ে সবাইকে মেরে ফেলা হবে। নিলয় গাড়ি থেকে নামতেই পুলিশগুলো নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। নিলয় ইশারায় অর্ডার দেয়। সাথে সাথে সাইলেন্সার লাগানো স্নাইপারের গুলিতে সবাই মাটিতে পড়ে যেতে থাকে। কারো মাথায় কারো বুকে সেই গুলি লাগাই শুরু করেছে। নিলয়ের গ্যাংয়ের ছেলেরা কথা মতো কাজ করেছে। বাড়ির মধ্যে বিয়ের কাজ চলছে। বাইরে কারো খেয়াল নেই কি হয়েছে বা হচ্ছে সে ব্যাপারে। নিলয়ের এখন রাস্তা পরিষ্কার, তবে আরেকটু অপেক্ষা। তারপরেই সব নিলয়ের ইচ্ছে মতো কাজ করবে। নিলয় নেহার বাড়ির সামনে গাড়ির উপর বসে আছে, হাতে পিস্তল, একটা সিগারেট জ্বালালো ও ওদিকে বাড়ির মধ্যে নেহা বেশ আরামে বিয়ের কাজ সম্পন্ন করলো। নেহা সহ বয়েরা সবাই বাইরে আসা শুরু করে। বাইরের উঠানে নেহা যখন গাড়িতে উঠতে যাবে তখনই নিলয় বাড়ির মধ্যে হাসলো। নেহা, তুমি? হুম। পুলিশ? কেউ নেই, সবাইকে মেরে দিয়েছি। বাইরে লাশ পড়ে আছে। কেন এসেছো তুমি? নেহার বিয়ে হচ্ছে রকির সাথে। রকির দিকে তাকিয়ে নিলয় আরও বেশি হাসলো। তবে ও কোনো কথা না বলে কোমরে থাকা পিস্তলটি হাতে নেয়। নেহার পায়ের দিকে তাক করে ডান পায়ে গুলি করলো। নেহা ও মাগো বলে গাড়ির সাথে হেলান দিয়ে নিচে পড়ে গেল। কেউ যদি নেহাকে এখন টাচ করে আর আমার কাছে আসে তাকেই মেরে ফেলবো। কেউ আর সামনে তাকালো না। তখনই আরেকটা গুলি করলো নিলয়। নেহার বাঁ পায়ে গুলিটা যেয়ে লাগলো। নেহা চিৎকার করে উঠে নিলয় রকির দিকে পিস্তল তাক করে। রকি কিছু বলার আগেই রকির হাতে গুলি করলো নিলয়। সে পিস্তল সামনে ধরে বলল, নেহা, চাইলেই মেরে ফেলতে পারি তোকে, সবাইকে, কিন্তু মারবো না তোকে। তুই যতদিন বেঁচে থাকবি ততদিন আমার কথা মনে করবে। তোর স্বামী তোকে অবহেলাতেই রাখবে। পঙ্গু বলে যখন তোকে ডাকবে তখন আমার কথা মনে পড়বে। এটা হলো বিশ্বাস নিয়ে খেলার শাস্তি। আর হ্যাঁ, পারলে তোর পুলিশকে বলিস আমাকে ধরে আনতে। আর কিছু বলল না নিলয়। পিস্তলটি রকের হাতের কাছে ফেলে চলে আসলো তাড়াতাড়ি সেখান থেকে। সবাই নেহাকে হসপিটালে নিয়ে যেতে লাগলো। নিলয় বাড়ি থেকে বের হয়। আজ শান্তি লাগছে খুব নিলয়ের। নিলয় গাড়িতে বসেই ভেবে নিল আজ ছাড়তে হবে এই শহর, ছাড়তে হবে গ্যাং, চলে যাবে অন্য শহরে যেখানে থাকবে বিশ্বাসের দাম, থাকবে না রক্তের খেলা। নিলয় মিমিদের বাড়ির মধ্যে ঢুকলো। নিলয় তাড়াতাড়ি ছাদে এসে পৌঁছালো। নিলয় জানে মিমি এখনও সেই ছাদেই দাঁড়িয়ে আছে। নিলয় ছাদে আসলো। নিলয় যেখানে এসে দাঁড়াতো মিমি সেখানেই দাঁড়িয়ে আছে। পেছন থেকে নিলয় মিমিকে ডাক দেয়। মিমি। চমকে উঠে নিলয়ের দিকে তাকালো সে। চলো হাতটি ধরে। কোথায়? জানি না, তবে এই বদ্রপীর সমাজের থেকে অনেক দূরে, যেখানে বাস করব আমি আর তুমি, ভালোবেসে থাকবো দুজন একাত্মের মাঝে, বলবো কিছু ভালোবাসার স্বপ্ন, যে স্বপ্নে থাকবে শুধুই পবিত্রতা, বউ হয়ে থাকবে আমার পাশে সারা জীবন। নিলয়, আমি যে তো তাতে কি? তুমি কি মানুষ না? অপবিত্র তারাই যারা বিশ্বাস নিয়ে খেলা করে। তুমি মোটেও অপবিত্র না। তোমার মনে নেই কোনো ছলনার দাগ? তোমার মনে নেই কোনো ছলনার দাগ? নাকি তুমি আমার সাথে যেতে চাইছো না আমি মাস্তানি করি বলে? ফাজিল ছেলে, আমি কি একবার বলেছি দরকার নিয়ে সমাজ থেকে, যেখানে ভালো খারাপের কোনো বিচার নেই। আমিও তো চাই কোনো এক রাজকুমার এসে আমাকে নিয়ে যাক। আজ পেয়েছি, এত সহজে কি ছেড়ে দিই? নিলয় মিমির হাত ধরে টেনে নেয় নিজের কাছে। সিঁড়ি ভেঙে নিচে নামে ওরা। কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে বসলো দুজন। ওরা যাচ্ছে অজানার উদ্দেশ্যে, যেখানে জানবে না মানুষেরা ওদের কথা, জানবে না ওদের অতীত। পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত। তারা সমাজে ভালো মানুষ সেজে খারাপদের কথা শোনাতেই পিছুপা হয় না। কিন্তু সে কেন খারাপ হলো এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। এইসব ভালো মানুষরূপী মানুষদের মানার জন্য নিলয়কেই বারবার দরকার। তবে আজ থেকে ভালো নিলয় নতুন পথ বেছে নিয়েছে। খারাপ থেকে হতে হবে একটা ভালো মনের মানুষ। নতুন শহরে থাকবে, সেখানে থাকবে না কোনো খুন, থাকবে শুধুই ভালোবাসা। মিমি কাঁদছে। নিলয় কান্না থামাতেই বলল না। নিলয় চাইছে কাঁদো কাঁদছে, কারণ নিলয় জানে এটা কষ্টের কান্না নয়, কান্নাটা হলেও সুখের। চলেছে তারা অজানার উদ্দেশ্যে, ভালোবেসে থাকবে দুজন একসাথে। আজ শেষ করলো নিলয় তার মাস্তানি জীবন। হ্যালো বন্ধুরা,
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।